জেনেটিক্স জেনেটিক্স শব্দটা হলো বাংলা হলো বংশগতিবিদ্যা। ঠিক আছে, জেনেটিক্স শব্দের বাংলা অর্থ হলো কি বংশগতিবিদ্যা। এই শব্দটা জেনেটিক্স শব্দটা প্রথম ব্যবহার করছেন কে? জেনেটিক্স শব্দটা প্রথম ব্যবহার করছেন উইলিয়াম বেটসন। কত সালে এই উইলিয়াম বেটসন জেনেটিক্স শব্দটা প্রথম ব্যবহার করেন? সেটা হলো 1905 সালে। সালগুলা যারা খুব ভালো পড়াশোনায় তারা মনে রাখার ট্রাই করবা, যারা বেশি আশা করো আর কি তাদের জন্য এটা। তো জেনেটিক্স শব্দটা তাহলে কে প্রথম ব্যবহার করছেন? উইলিয়াম বেটসন। এখন আসি এই জেনেটিক্স, এটা হলো শব্দটা ব্যবহার করছেন, তাই না? জেনেটিক্স মানে কি? জিন তত্ত্ব, তাই না? এই জিন তত্ত্ব, এই তথ্য জিনিসটা জনককে, জনক যদি কে বললে তাহলে শব্দ প্রথম ব্যবহার করছেন ব্যাটসন, আর জনক কে বললে সে হলো গ্রেগর জোহান মেন্ডেল। এখন পরীক্ষায় কি হয় দেখো, পরীক্ষায় একটা অপশন যদি চলে আসে মেন্ডেলিফ, ঠিক আছে, একদম ইজি অপশন, কিন্তু মেন্ডেলিফ প্রথম আর 4 নাম্বার অপশনে থাকবে মেন্ডেল। দেখবা তুমি প্রথমে মেন্ডেলিফ দিকে দাগাই ফেলছো, হ্যাঁ, ওখানে তো আর অনলাইনের মতো সুযোগ নাই যে কি একটা দাগানোর পরে আবার চুজ করে আরেকটা দাগাবা, হ্যাঁ। তো তখন যদি অফলাইনে পরীক্ষা হয় আর কি, তাহলে একবারে দিতে পারবা মেন্ডেলিফ। তখন তোমার ভুল হয়ে যাবে, মেন্ডেলিফ কিন্তু না আনসার, হ্যাঁ। আজকে কেউ কি 90°C দাগাইছো পরীক্ষায়? আচ্ছা, দেখো এটা হলো মেন্ডেল, ওকে। এবার দেখো তাহলে জিন তত্ত্বের জনককে মেন্ডেল, ওকে। অনেকেই ভুল করছে, অনেক 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 প্রচুর স্টুডেন্ট ভুল করছে দেখা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, খেয়াল করবে এইসব জিনিস। আচ্ছা, জিন তত্ত্বের জনককে মেন্ডেল। এই মেন্ডেল হলো কোন দেশের ধর্মযাজক? তিনি ছিলেন অস্ট্রিয়াভাষী, অস্ট্রিয়াতে ছিলেন, অস্ট্রিয়াতে থাকতেন, অস্ট্রিয়ার একজন ধর্মযাজক, হ্যাঁ, অস্ট্রিয়ার একজন ধর্মযাজক ছিলেন তিনি। এখন এই যে মেন্ডেল 7 বছর মটরশুটির উপর গবেষণা করেন, এবং সেই গবেষণাগুলা তিনি প্রকাশ করেন একটি পত্র আকারে, যেটাকে বলা হয় গবেষণা পত্র। সেই গবেষণা পত্রের নাম ছিল এক্সপেরিমেন্টস অন প্ল্যান্ট হাইব্রিডাইজেশন। তাহলে তার গবেষণার নাম কি? এক্সপেরিমেন্টস অন প্লান্ট হাইব্রিডাইজেশন। আচ্ছা, এই যে তার গবেষণাপত্রটা কিন্তু প্রথম প্রকাশ হয় যেই পত্রিকায়, তার নাম কি? তার নাম ছিল ব্রুন ন্যাচারাল সায়েন্স সোসাইটি পত্রিকা, ঠিক আছে। এই পত্রিকায়, এটা হলো একটা পত্রিকার নাম, হ্যাঁ। এই পত্রিকায় প্রথম তার গবেষণা, এটা হলো গবেষণা পত্র। এই গবেষণা পত্রটা এই পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। প্রথম প্রকাশিত হওয়ার পরে এটা ততটা গুরুত্ব পায়নি। তার গুরুত্ব পাইছিল যখন সেটা পুনরায় প্রকাশিত হয় তার মৃত্যুর পরে। সে মারা যায় হলো 1884 সালে। তার মৃত্যুর পরে একটা পত্রিকায় পুনরায় প্রকাশিত হয়, সেই পত্রিকার নাম হলো ফ্লোরা। এই ফ্লোরা পত্রিকায় যখন 1901 সালে এই পত্রিকায় পুনরায় প্রকাশিত হয়, তখন গিয়ে সবাই এটাকে দাম দেয়, অর্থাৎ তার মারা যাওয়ার পরে। এখন প্রশ্ন আসে, মেন্ডেল কবে মারা যায়? মেন্ডেল মারা যায় 1884 সালের 6 জানুয়ারি। তাহলে যেহেতু তার মৃত্যুটা আমরা মনে রাখতেছি, তাহলে তার জন্মসালটা মনে রাখতে হবে। জন্মসালটা কবে? জন্মসালটা হলো 1822 সালে। জন্মসালটা কত? 1822 সাল। তো 1822 সালে অস্ট্রিয়ায় একটা এই জোহান মেন্ডেলের জন্ম। তিনি তিনি মূলত আসলে হতে চেয়েছিলেন শিক্ষক, পরে হলো কি হয়ে ধর্মযাজক হয়ে যান। তো এই যে ধর্মযাজক হন, ইনি এই যেই কি প্রশ্ন করছো, দাঁড়াও, তোমাদের প্রশ্নগুলো একটু পরে করো, আমি তোমাদেরকে বলতেছি, হ্যাঁ। তো ধর্মযাজক হন, তিনি হলেন 7 বছর ধরে গবেষণা করেন কি নিয়ে? কোনটা নিয়ে? সেটা হলো পিসাম সেটিভাম সাবাস।
পিসাম সেটিভাম, হ্যাঁ ঠিক আছে, পিসাম সেটিভাম এটা হলো কি মটরশুঁটি। হ্যাঁ, এই মটরশুঁটি নিয়ে উনি 7 বছর গবেষণা করেন। 7 বছর গবেষণা করার পরে কত প্রজাতির মটরশুঁটি নিয়ে উনি কত প্রজাতির মটরশুঁটি সংগ্রহ করছিলেন? প্রায় 34 প্রকার মটরশুঁটি তিনি সংগ্রহ করেন এবং 7 বছর ধরে গবেষণা করেন। ঠিক আছে, গবেষণা করার পরে তিনি দুইটা সূত্র দেন। সেই সূত্রগুলোকে বলা হয় মেন্ডেলের বংশগতির সূত্র। মেন্ডেলের বংশগতির সূত্র তাহলে কয়টি? মেন্ডেলের বংশগতির সূত্র তাহলে দুইটি। প্রথম সূত্রকে বলা হয় মনোহাইব্রিড ক্রস বা পৃথকীকরণ সূত্র। দ্বিতীয় সূত্রকে বলা হয় ডাইহাইব্রিড ক্রস বা স্বাধীন সঞ্চারণশীল সূত্র। এই যে তার এই সূত্রগুলা কিন্তু দাঁড়ানো ছিল যে জিনিসটার উপর, সেটাকে বলা হতো জিন। জিন জিনিসটাকে তিনি প্রকাশ করেন ফ্যাক্টর নামে। তো প্রশ্ন আসতে পারে জিন জিনিসটা কি? জিন জিনিসটা হলো ডিএনএ এর খন্ডাংশ। ডিএনএ এর খন্ডাংশ, যেটার ডিএনএ এর খন্ডাংশকে বলা হয় কি জিন, যা বংশগতির মৌলিক বৈশিষ্ট্যের ধারক এবং বাহক। আমরা ওদিকে পরে যাচ্ছি, আগে চলে আসি তার এই গবেষণাটা কিভাবে পরবর্তীতে রূপ লাভ করে। যখন প্রথমবার ব্রুন ন্যাচারাল হিস্ট্রি, যেটা সোসাইটি আর কি, ব্রুন হিস্ট্রি ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি অফ হিস্ট্রি যে পত্রিকাটা ছিল, সেটাতে যখন প্রথমবার প্রকাশ পায়, কিন্তু তখন তার মৃত্যুর আগে, কিন্তু এটা 1866 সালে, তখন কিন্তু কেউ এটা সম্পর্কে অত বেশি কথাবার্তা বলে না। কিন্তু তিনি যখন মারা যান 1901 সালে, এটা যখন পুনরায় প্রকাশ পায়, তখন সবাই এটা নিয়ে কথাবার্তা বলা শুরু করেন। এই জিনিসটা প্রকাশ করছেন কিন্তু তারই কিছু ছাত্র, 3জন বিজ্ঞানী। কারা কারা তারা? একজন হলো ব্রিশ, হুগো দা ব্রিশ, তারপর হলো কার্ল করেন্স, তারপর হলো স্ট্যামিক। এই যে 3জন বিজ্ঞানী, এই 3জন বিজ্ঞানী হলো তারা হলো এটাকে আবার পুনরায় কি করেন, এটা নিয়ে গবেষণা করেন এবং এটা পুনরায় প্রকাশ করেন। তো কোন দেশের কে বিজ্ঞানী ছিলেন? হিউগো দা ব্রিশ ছিলেন হলো নেদারল্যান্ডসের। তারপর হলো তোমার কার্ল করেন্স ছিলেন জার্মানির। কোন দেশের এটা খুব ভালো করে মনে রাখবা। আর হলো স্ট্যামিক ছিলেন অস্ট্রিয়ার। এই যে তোমাদের বললাম যে জিন তত্ত্ব, তাহলে এই জিন তত্ত্বের মূল জিনিসটা হলো কিন্তু জিন। জিন জিনিসটা কি? তাহলে ডিএনএ এর খন্ডাংশ, যেটা হলো বংশগতির ক্ষুদ্রতম একক। এই জিনকে ফ্যাক্টর নামে অভিহিত করেন কিন্তু মেন্ডেল। জিনকে ফ্যাক্টর নামে অভিহিত করেন কে? মেন্ডেল। এখন দেখো, এই জিনগুলা কারো এই জিনগুলা কিন্তু মানুষের একটা লোকাসে অবস্থান করে, একটা জায়গায় অবস্থান করে। জায়গায় যে অবস্থান করে, এরা কিন্তু জোড়ায় জোড়ায় অবস্থান করে। এই যে জোড়ায় জোড়ায় যেখানে অবস্থান করে, অবস্থান জিনিসটার ইংলিশ কি? অবস্থান বা পজিশন জিনিসটাকে আমরা লোকেশন দিয়েও বলি। এই লোকেশন থেকে একটা শব্দ আসে, সেটা হলো লোকাস। হ্যাঁ, তো জিন যুগল যে জায়গায় অবস্থান করে, সেই জায়গাকে বলা হয় কি? লোকাস। এখন এই যে লোকাস যেটা বললাম, এই জিন অবস্থান করে এখানে হলো তোমার আহ জোড়ায় জোড়ায় অবস্থান করে। তাহলে জিন সবসময় একটা লোকাসে কিভাবে অবস্থান করে? জোড়ায় জোড়ায় অবস্থান করে। তাহলে জোড়ায় জোড়ায় যেহেতু অবস্থান করে, কেন অবস্থান করে? বলা হয় দুইটা জিন যদি থাকে, ধরো একটা প্রকট জিন, একটা প্রচ্ছন্ন জিন, একটা যদি বৈশিষ্ট্য প্রকাশ করে, আরেকটা কিন্তু একই সময়ে বৈশিষ্ট্য প্রকাশ করে না। এরকম একটা বৈশিষ্ট্য প্রকাশ করে, আরেকটা যখন করে না, তখন তাদেরকে বলা হয় পরস্পরের কি? এলিল। অর্থাৎ একই লোকাসে অবস্থিত একটা জিনকে আরেকটা জিনের কি বলা হয়? এলিল বলা হয়। আর এই যে জিন একত্রে থাকে বা দুইটা জিন একত্রে অবস্থান করে, এই জিনিসটাকে বলা হয় এলিলোমর্ফ। এই জিনিসটাকে কি বলা হয়? এলিলোমর্ফ। আর এদের পরস্পরকে কি বলা হয়? এলিল বলা হয়। এখন এই জিনগুলা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। বৈশিষ্ট্য হলো, যখন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে জিন, এটা হলো তার নির্ভর করে তার গঠনের উপর, জিনের গঠনের উপর নির্ভর করে বৈশিষ্ট্য। যখন জিনের গঠনের উপর বৈশিষ্ট্য নির্ভর করবে, অর্থাৎ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে যেহেতু জিন, তখন এই ঘটনাকে বলা হয় জিনোটাইপ। তাহলে জিনোটাইপ জিনিসটা কি? সেটা হলো
সেটা হলো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনের জিনের যুগলের গঠনকে বলা হয় কি জিনোটাইপ। আর এখন দেখো মানুষের বিভিন্ন বৈশিষ্ট্য, যেমন কারো কান বড়, কারো চোখ ছোট, কারো নাক বড়, এরকম এই যে বৈশিষ্ট্যগুলা এগুলো হলো বাহ্যিক বৈশিষ্ট্য। এই বাহ্যিক বৈশিষ্ট্যগুলা জীবের এই বাহ্যিক বৈশিষ্ট্যগুলোকে আনুপাতিক আকারে যখন প্রকাশ করা হয় তখন সেগুলোকে বলা হয় কি ফিনোটাইপ। তাহলে খেয়াল করো একটা জিনিস, যে বাহ্যিক বৈশিষ্ট্য শব্দটা থাকলে পরীক্ষায় কি দাগাবা, সেটা হলো ফিনোটাইপ। মনে থাকবে জিনিসটা। মানুষের দেহে ক্রোমোজোম থাকে, মানুষের দেহে দুই ধরনের ক্রোমোজোম থাকে, একটা হলো সেক্স ক্রোমোজোম আর একটা হলো অটোজোম। এই সেক্স ক্রোমোজোম এবং অটোজোম মিলে টোটাল ক্রোমোজোম। তো অটোজোম মানুষের দেহে কত জোড়া? 22 জোড়া। বিশ্বাস করো এই প্রশ্নটা মেডিকেল পরীক্ষায় 2বার আসছে, অটোজোম কয় জোড়া, ঠিক আছে। আর সেক্স ক্রোমোজোম কয় জোড়া? 1 জোড়া। এই এই টোটাল তাহলে খেয়াল করো, তাহলে মানুষের মোট ক্রোমোজোম কত জোড়া? মানুষের মোট ক্রোমোজোম কিন্তু 23 জোড়া। এই 1 জোড়া সেক্স ক্রোমোজোম পুরুষে আলাদা, স্ত্রীতে আলাদা, ঠিক আছে। পুরুষে কিরকম? পুরুষে হলো XY আর স্ত্রীতে হলো XX। এই যে সেক্স ক্রোমোজোম, এটার আরো অনেকগুলা নাম আছে, খেয়াল রাখবা। সেই নামগুলো হলো খুব গুরুত্বপূর্ণ। যেমন পরীক্ষায় যদি আসে মানুষের অ্যালোসোম কয় জোড়া? 1 জোড়া। অ্যালোসোম ছাড়াও আরো একটা কি আসতে পারে? ইডিও ক্রোমোজোম। ইডিও মানে আলাদা, হ্যাঁ, ইডিও ক্রোমোজোম। তাহলে অটোজোমের চেয়ে আলাদা যেগুলা, ইডিও ক্রোমোজোম কয় জোড়া? 1 জোড়া। তাহলে একটু খেয়াল রাখবা এই নামগুলা। এখন আসি, দুইটা বইয়ের মধ্যে একটা অনুপাত দেওয়া আছে, দেখবা, সেটা হলো টেস্ট ক্রস। তো টেস্ট ক্রস জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। টেস্ট ক্রসের অনুপাত পরীক্ষা আসে, যে টেস্ট ক্রসের অনুপাত কত, শুধু অনুপাতটা মনে রাখবা। টেস্ট ক্রসের অনুপাত হলো 1:1। এখানে খুব মজার ব্যাপার হলো, এই চ্যাপ্টারে আগে যেখানে তোমার চেকার বোর্ড গুলা শিখা লাগতো, ডেফিনেশন গুলা শিখা লাগতো, এখন সেই জিনিসটা কমে অনুপাতের দিকে বেশি চলে যায়, যে পরীক্ষায় এটার অনুপাত কত হবে, ওটার অনুপাত কত হবে, এদিকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এখন দেখো হোমোজাইগাস এবং হেটারোজাইগাস। হোমোজাইগাস মানে কি? এলিল যদি একই প্রকৃতির হয় তখন সেটাকে বলা হয় হোমোজাইগাস, তাই না? ধরো একটা লোকাসের মধ্যে দুইটা এলিল আছে, বি বি বা এক্স এক্স, তাহলে এগুলো হলো হোমোজাইগাস। আর হেটারোজাইগাস জিনিসটা কি? যদি ধরো একটা টি আর একটা ছোট হাতের টি দিলাম, এই দুইটা যদি ভিন্ন প্রকৃতির হয় তখন সেগুলোকে বলা হয় কি হেটারোজাইগাস। এখন চলে আসি, এই যে আহ মেন্ডেলের দুইটা সূত্র বলা হয়। মেন্ডেলের একটা হলো মনোহাইব্রিড ক্রস আর একটা হলো ডাইহাইব্রিড ক্রস। প্রথম সূত্রকে আমরা কি নামে চিনি? মনোহাইব্রিড ক্রস নামে। প্রথম সূত্রের মনোহাইব্রিড ক্রসের আরেক নাম কি? পৃথকীকরণ সূত্র। পৃথকীকরণ সূত্র যেটা হলো মনোহাইব্রিড ক্রস। এই পৃথকীকরণ সূত্র যেটা আছে, এই পৃথকীকরণ সূত্রের অনুপাত কত আমরা শুধু অনুপাতটা জানবো, ঠিক আছে। পৃথকীকরণ সূত্র অনুপাত কত মানে প্রথম সূত্র অনুপাত কত, এটা সবাই পারার কথা, আমরা সবাই পারি, সেটা হলো 3:1। 3:1। এখন সব সময় প্রথম সূত্রের সবগুলো শর্ত মানলেও দেখা যায় প্রথম সূত্রের কিছু কিছু ক্ষেত্রে কি দেখা যায়, ব্যতিক্রম দেখা যায়। এই পরীক্ষায় হলো এই ব্যতিক্রম গুলাই আসে, যে বলে প্রথম সূত্রের ব্যতিক্রম কোনটা। প্রথম সূত্রের কিছু ব্যতিক্রমের মধ্যে প্রথমে চলে যাই আমরা অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতা, যেটার আরেকটা নাম হলো ইনকমপ্লিট। দেখো অসম্পূর্ণ ইংলিশ হলো কি? অসম্পূর্ণ ইংলিশ হলো ইনকমপ্লিট। ইনকমপ্লিট ডমিনেন্স। আচ্ছা, এই ডমিনেন্স মানে কি? যেটা হলো তার বৈশিষ্ট্য প্রকাশ করবে। ডমিনেন্ট শব্দটা বলি না আমরা, যখন বলি সে আমার উপর ডমিনেন্স করার চেষ্টা করতেছে, অর্থাৎ আমারে সে কি করতেছে, আমাকে তার কথা অনুযায়ী চলার জন্য সে বাধ্য করতেছে, এটাকে বলা হয় ডমিনেন্স। তো এই জিনিসটা যখন একটা লোক আছে, দুইটা জিন আছে, একটা ধরো একটা বড় হাতের দিলাম, একটা ছোট হাতের দিলাম। এখন এই বেচারা যে ছোট আছে সে হলো এর কথা বরাবর চলতে হয়, এই বড়টা, তাহলে এই বড়টাকে আমরা বলি কি প্রকট। আর যে হলো তার কথা শুনে সেটা হলো প্রচ্ছন্ন, অর্থাৎ যে নিজের কথা প্রকাশ করতে পারে না। যখন কোনো কারণে প্রকটের আওয়াজ বন্ধ হয়ে যায় তখন প্রচ্ছন্ন তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে। এখন তো সে প্রকট বোবা হয়ে গেছে, এই সুযোগেই প্রচ্ছন্ন তখন বৈশিষ্ট্য প্রকাশ করে। তো
তো যাই হোক এগুলার পরে দেখবা। তো এখন দেখো অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্স, এটার ক্ষেত্রে উদাহরণটা মনে রাখতে হবে। উদাহরণ হলো তোমার সন্ধ্যা মালতী। সন্ধ্যা মালতীতে হলো এই ইনকমপ্লিট ডমিনেন্স দেখা যায়। সন্ধ্যা মালতীর বৈজ্ঞানিক নাম খুবই গুরুত্বপূর্ণ। এটা হলো বৈজ্ঞানিক নাম কি? মিরাবালিস, মিরাবালিস জালাপা। তো যাই হোক এটার আরো অনেক নাম আছে, যেমন 4 o'clock ফ্লাওয়ার। তো এই ক্ষেত্রে যেমন সন্ধ্যা মালতীর ক্ষেত্রে প্রথম সূত্রের ব্যতিক্রম দেখা যায়, অর্থাৎ 3:1 অনুপাত না পেয়ে এক্ষেত্রে অনুপাত পাওয়া যায় 1:2:1। এবং এই 1:2:1 পাওয়ার পেছনে দায়ী যে তার নাম হলো ইন্টারমিডিয়েট জিন। দেখো ইন্টারমিডিয়েট জিন, ইন্টারমিডিয়েট মানে হলো অসম্পূর্ণ না। এইচএসসি পড়াশোনা করে যদি তুমি গ্রাজুয়েট হতে না পারো তাহলে তোমার পড়াশোনা কি হয়ে থাকবে? ইনকমপ্লিট থাকবে। তাহলে ইনকমপ্লিট বা অসম্পূর্ণ, অসম্পূর্ণ তাহলে অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিনের নাম কি? ইন্টারমিডিয়েট জিনস। এই অসম্পূর্ণ প্রকটতা যে ইন্টারমিডিয়েট জিনের মাধ্যমে হয়, এই জিনিসটা আবিষ্কার করছেন হলো কার্ল করেন্স। শেষ লিখা? আচ্ছা, এখন চলে যায় আমরা, এটা ছিল প্রথম সূত্রের একটা ব্যতিক্রম। তাহলে কি আর ব্যতিক্রম নয়? প্রথম সূত্রের আরো ব্যতিক্রম আছে, যেমন সমপ্রকটতা, লিথাল জিন। তো সমপ্রকটতাটা ফার্স্টে বলে ফেলি। সমপ্রকটতা, সমপ্রকটতা। তো সমপ্রকটতা এখানে একটা জিনিসই বোঝাচ্ছে, সমানভাবে প্রকট বৈশিষ্ট্য প্রকাশ করে। দুইটা প্রকট জিন যদি একসাথে থাকে এবং দুইটা যদি সমানভাবে বৈশিষ্ট্য প্রকাশ করতে চায়, সেটাই হলো সমপ্রকটতা, সহজ সংজ্ঞা। আর এটার হলো ইংলিশ হলো কো মানে একই সাথে, ডমিনেন্স মানে কি? প্রকট। যে দুইটা একসাথে প্রকট হওয়ার চেষ্টা করতেছে এটাকে বলা হয় কো ডমিনেন্স। তো এখন খেয়াল করে এই সমপ্রকটতার ক্ষেত্রে অনুপাত কত? সমপ্রকটতার ক্ষেত্রে অনুপাত হলো 1:2:1। তার মানে কি? এটা ইনকমপ্লিট ডমিনেন্সের মতোই, সেম টু সেম। এটা পাওয়া যায় যেই মোরগে, তার নাম হলো আন্দালুসিয়ান মোরগ। দেখো এখানে কিন্তু খুব বেশি কঠিন কিছু না, তাই না? এই চ্যাপ্টারটা কিন্তু একদম ইজি। এই চ্যাপ্টার থেকে ভুলেও যাতে এমসিকিউ মিস না হয় পরীক্ষায়, এটা থেকে কেউ মিস করে না। পরীক্ষায় এডমিশন টেস্টে যে চ্যাপ্টার গুলা মিস করে সেগুলো আমি শেষের দিকে গিয়ে কিছু বলে দিব, যাতে ওগুলো একটু খেয়াল রাখবা, যে এমসিকিউ গুলা দাগানোর সময় যাতে ভুল না হয়। লিথাল জিন, লিথাল জিন যেটা, এখানে একটা শব্দ আছে হলো মারণ। এখানে মারণ যেহেতু আছে, তার মানে নিশ্চয়ই কারো না কারো মৃত্যু হবেই। এখানে আসলে মৃত্যু হয় দেখে অনুপাত 3:1 এর পরিবর্তে, 3:1 এর পরিবর্তে কত হয়? 2:1 হয়। তাহলে লিথাল জিনের ক্ষেত্রে অনুপাত কত? এটা খুব জরুরি। এই লিথাল জিনটা মূলত কি জন্য হয়? এটা মূলত হয় ডিএনএ যেটা আছে, ডিএনএ তে যদি মিউটেশন হয়, ডিএনএ তে যেটা মিউটেশন হয়, তাহলে মিউটেশনের কারণে ঘটে। তাহলে লিথাল জিন একটা মিউটেন্ট, মিউটেন্ট জিন। এটা কি বলা যায় না? মিউটেন্ট জিন। দেখো পরীক্ষার হলে তোমরা, আমি যখন প্রশ্ন করি তোমরা মনে করো যে এগুলো মনে হয় আকাশ থেকে পড়ছে, তাই না? দেখো মিউটেশন থেকে তো আমরা বলতে পারি মিউটেন্ট জিন। তাহলে লিথাল জিন, লিথাল জিন এক ধরনের মিউটেন্ট জিন। এই লিথাল জিন আবিষ্কার করছেন যে তার নাম হলো কোনো। কোনো হলো 1905 সালে এটা আবিষ্কার করেন। তাহলে 1905 সালে দুইটা জিনিস হয়ে যাচ্ছে, একটা হলো ব্যাটসন হলো জেনেটিক্স এর নামকরণ করছেন, আবার এদিকে দেখা যাচ্ছে কোনো হলো মারণ জিন যেটা আবিষ্কার করছেন সেটাও 1905 সালে। ঠিক আছে? এটার ইংলিশটা শব্দ কিন্তু, ইংলিশ কিন্তু কোনো না, ইংলিশ হলো কিউটনেট। ঠিক আছে? ইংলিশ হলো কিউটনেট, এটা হলো ইংলিশ, যদি আমরা কোনো হলো বাংলায় উচ্চারণ। আচ্ছা, এখন চলে আসি আমরা এই যে লিথাল জিন। তাহলে লিথাল জিন এক ধরনের কি? মিউটেন্ট জিন, যেটা হলো প্রকট বা প্রচ্ছন্ন দুই অবস্থায় হলো বিরাজমান। তবে প্রকট লিথাল জিন, দেখো লিথাল জিন বললাম দুই ধরনের হতে পারে, প্রকট এবং প্রচ্ছন্ন। একটু ভালো করে খেয়াল করবা, প্রকট মানে যে বৈশিষ্ট্য প্রকাশ পায়, তাই না? এই প্রকট লিথাল জিন যদি হোমোজাইগাস, হোমোজাইগাস হোমোজাইগাস আর হেটারোজাইগাস, একটু আগে বলছি, হোমোজাইগাস এবং হেটারোজাইগাস, প্রকট জিন হোমোজাইগাস এবং হেটারোজাইগাস দুই অবস্থাতেই জীবের মৃত্যু ঘটাতে পারে। ঠিক আছে? প্রকট লিথাল জিন যেটা, সেটা হলো হোমোজাইগাস বা হেটারোজাইগাস, উভয় অবস্থায় জীবের মৃত্যু ঘটাতে পারে। আচ্ছা,
এখন দেখো, তবে লিথাল জিন সবচেয়ে বেশি মৃত্যু ঘটায় হলো হোমোজাইগাস অবস্থায়। লিথাল জিন হোমোজাইগাস অবস্থায়, কারণ প্রচ্ছন্ন লিথাল জিন এবং প্রকট লিথাল জিন দুইটাই হলো হোমোজাইগাস অবস্থায় জীবের মৃত্যু ঘটায়। তবে প্রকটটা দুই দুই ক্ষেত্রে হলেও প্রচ্ছন্নটা শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায় কি করে জীবের মৃত্যু ঘটায়। ঠিক আছে, তো প্রচ্ছন্নটা দেখো দুই জায়গায় কমন কোনটা মনে হচ্ছে, দেখো তো দুই জায়গায় কে কমন, হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস? প্রকট লিথাল জিন এবং প্রচ্ছন্ন লিথাল জিন দুই জায়গায় কমন হলো হোমোজাইগাস। তাহলে লিথাল জিনের ইফেক্ট কখন সবচেয়ে বেশি হয়, হোমোজাইগাস অবস্থায় নাকি হেটারোজাইগাস অবস্থায়? অবশ্যই অবশ্যই হোমোজাইগাস অবস্থায়। আচ্ছা, এখন চলে আসি লিথাল জিন। এই লিথাল জিন দিয়ে অনেকগুলা রোগ হতে পারে। লিথাল জিন দ্বারা অনেকগুলা রোগ হতে পারে, যেমন থ্যালাসেমিয়া। এই থ্যালাসেমিয়া লিথাল জিনের কারণে হতে পারে। হিমোফিলিয়া, হিমোফিলিয়া নিয়ে একটু পরে আলোচনায় চলে আসতেছি আমরা। হিমোফিলিয়া হতে পারে লিথাল জিনের কারণে। তারপর হলো ইকথিওসিস, পুরো নামটা লিখতেছি না আমি, মনে রাখার জন্য মনে রাখবা, ইকথিওসিস। তারপর লিডিওসিস, ক্রিপার মুরগি, পা বিহীন বাছুর এবং ব্রাকিফ্যালেঞ্জি। এগুলা হলো, এই রোগগুলা কিন্তু লিথাল জিনের মাধ্যমে হয়। ঠিক আছে, এই যে এই যে লিথাল জিনের মাধ্যমে হয়, তাহলে কোন কোন রোগ লিথাল জিনের মাধ্যমে হয় এগুলা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এখন এই লিথাল জিন খেয়াল করো, এই লিথাল জিন হলো দুই ধরনের আছে, একটা হলো সেমি লিথাল আর একটা হলো সাব ভাইটাল। একটা হলো সেমি লিথাল। সেমি লিথাল শব্দটা কি দেখো, সেমি শব্দের অর্থ আমরা জানি অর্ধেক। যদি বলা হয় যে লিথাল জিন অর্ধেকের বেশি জীবের মৃত্যু ঘটাতে পারে, তখন সেটাকে বলা হয় সেমি লিথাল জিন। অর্থাৎ কোন জিনের কোন জিনের কোন জিন যখন লিথাল জিন, আমরা সেমি লিথাল জিন বলবো, তখন সেই জিন দ্বারা ওই প্রাণীর বা জীবের মৃত্যুর সম্ভাবনা কত পার্সেন্টের বেশি? 50%-এর বেশি। অর্থাৎ কোন জীব যদি কোন জিন যদি জীবের 50%-এর জীবের মৃত্যুর 50%-এর বেশির কারণ হয়ে দাঁড়ায়, তখন সেই জিনকে আমরা বলবো সেমি লিথাল জিন। তাহলে তাহলে সেমি লিথাল জিনের দ্বারা জীবের মৃত্যুর সম্ভাবনা 50%-এর বেশি। আর 50%-এর কম যদি হয়, 50%-এর কম যদি হয়, তখন সেটাকে বলা হয় সাব ভাইটাল জিন। সাব ভাইটাল জিন, এই যে সাব ভাইটাল জিন, এই সাব ভাইটাল জিনটার কারণে তাহলে জীবের মৃত্যু 50%-এর কি হবে? কম হবে। এই ছাড়াও আরো একটা কথা আছে, এই জিনের প্রভাবে কিছু ঘটনা দেখা যায়, যেমন যেমন ড্রসোফিলা মাছি। ড্রসোফিলা মাছি যেটা, এই ড্রসোফিলা মাছির ডানা সৃষ্টি করতে পারে। ডানা সৃষ্টি করে যদি তার মধ্যে কোন জিন সৃষ্টি হয়, সেটা হলো সাব ভাইটাল লিথাল জিন যদি সৃষ্টি হয়, তাহলে সে ড্রসোফিলা মাছিতে ডানা সৃষ্টি করতে পারে। তাহলে এগুলা গেল আমাদের লিথাল জিন। তাহলে এই যে এত কিছু পড়লাম, এই এই জিনিসগুলা কি? তাহলে তিনটা পাইছি প্রথম সূত্রের ব্যতিক্রম। তিনটা কি কি তাহলে প্রথম সূত্রের ব্যতিক্রম? আমরা একটু রিপিট করি। প্রথমে ছিল ইনকমপ্লিট ডমিনেন্স। কি ছিল? ইনকমপ্লিট ডমিনেন্স, ঠিক না? অসম্পূর্ণ প্রকটতা। তারপরে ছিল কো ডমিনেন্স, ঠিক না? এটা ছিল কো ডমিনেন্স। তারপরে হলো আমরা এরপরে চলে আসি আমরা কো ডমিনেন্সের পরে লাস্টে হলো লিথাল জিন। তাহলে কয়টা পাইলাম আমরা? তিন ধরনের যে পাইলাম, এই তিন ধরনের হলো প্রথম সূত্রের ব্যতিক্রম। তাহলে আমাদের জানতে হবে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কি। এবার চলে আসি দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রেও সেম টু সেম, আগে জানতে হবে অনুপাত। দ্বিতীয় সূত্র অনুপাত কত? নরমাল অনুপাত। হ্যাঁ, নরমাল অনুপাত আমরা সবাই জানি 9:3:3:1। এখন দেখো, এই যে দ্বিতীয় সূত্র, এই দ্বিতীয় সূত্রের
নামগুলো তো আগেই বলে ফেললাম। তাহলে এই দ্বিতীয় সূত্রের কি কি ব্যতিক্রম আছে? দ্বিতীয় সূত্রের প্রথম যে ব্যতিক্রমটা ভালো করে জানা লাগে সেটা হলো এপিস্টেসিস। তবে এপিস্টেসিসটা আমরা পরে আলোচনা করতেছি, আমরা আরেকটা আগে আলোচনা করি, সেটা হলো পরিপূরক জিন। এখন এই পরিপূরক জিনের অনুপাত কত? পরিপূরক জিনের অনুপাত হলো 9:7। অর্থাৎ পরিপূরক জিনের কারণে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম দেখা যায়। এই যে পরিপূরক জিন, এটার আরেকটা নাম কি? এটার আরেকটা নাম হলো সহপ্রকটতা। এই সহপ্রকটতা নিয়ে সবাই ভুল করে। সবাই সমপ্রকটতা আর সহপ্রকটতা এই দুইটার মধ্যে একটু কনফিউশন করে ফেলে। সমপ্রকটতা হলো প্রথমটা, তাহলে মনে রাখবা প্রথম হলো সম। প্রথম হলো কি? প্রথম সূত্রের ব্যতিক্রম হলো সমপ্রকটতা, আর দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম হলো সহপ্রকটতা। এই সহপ্রকটতা দেখা যায় এমন একটা উদ্ভিদের নাম হলো ল্যাথাইরাস অডারোটাস মটরশুঁটি। ঠিক আছে, ল্যাথাইরাস অডারোটাস মটরশুঁটিতে দেখা যায় তোমার সহপ্রকটতা। এখন এই সহপ্রকটতার আবিষ্কারক কে? এই সহপ্রকটতা আবিষ্কার করছেন যিনি, তার নাম হলো ব্যাটসন, এবং মূলত ব্যাটসন, সাথে ছিলেন পান্নেট। তো এই যে এখানে খেয়াল করো, ব্যাটসন, এই যে ব্যাটসন যেটা, এই ব্যাটসনের আবিষ্কারগুলো সবগুলো 1905 সাল, 1904 সাল। তাহলে সালগুলা কাছাকাছি হবে, এটা হলো 1904 সালে। এখন এই যে স্বপ্রকটতা, তাহলে স্বপ্রকটতা দেখা যাচ্ছে কোথায়? মটরশুঁটিতে। এই মটরশুঁটির বেগুনি রং, মটরশুঁটিতে বেগুনি রং ধারণ করে কোন রঞ্জকের কারণে? মটরশুঁটির এই বেগুনি রঙের জন্য দায়ী যেটা, তার নাম হলো অ্যান্থোসায়ানিন। তাহলে মটরশুঁটির বেগুনি রঙের জন্য দায়ী হলো কি? অ্যান্থোসায়ানিন। তো এই অ্যান্থোসায়ানিন, তাহলে এই অ্যান্থোসায়ানিনের কারণে কিন্তু মটরশুঁটির কালার কি হচ্ছে? বেগুনি হচ্ছে। এই অ্যান্থোসায়ানিনের কালার যেটা, সেটা কি ধরনের জিন দ্বারা নিয়ন্ত্রিত? প্রকট জিন নাকি প্রচ্ছন্ন জিন? তাহলে অ্যান্থোসায়ানিন হলো প্রকট জিন দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে খুব সূক্ষ্ম কিন্তু প্রশ্ন। অ্যান্থোসায়ানিনের জন্য কালার হচ্ছে বেগুনি, আর অ্যান্থোসায়ানিনের কার্যকারিতা কোন জিন দ্বারা নিয়ন্ত্রিত? সেটা হলো প্রকট জিন দ্বারা নিয়ন্ত্রিত। এখন চলে আসি, এগুলো হলো আমাদের পরিপূরক জিন। এখন এপিস্টেসিস জিনিসটা কি? এপিস্টেসিস জিনিসটা বুঝতে হলে আমাদের আবার চলে যেতে হবে আমাদের লোকাসে। এপিস্টেসিস না, আচ্ছা, এপিস্টেসিস হলো দুই ধরনের আছে, একটা হলো প্রকট এপিস্টেসিস, আরেকটা হলো দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, তাই না? প্রথমে চলে আসি আমরা প্রকট এপিস্টেসিস আর দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের মধ্যে। আমি সবসময় একটা জিনিস ট্রাই করি, সেটা হলো বইয়ের ভাষাগুলারে নরমাল করে দিতে, একদম তোমার যাতে মনে থাকে। বইয়ের যে শব্দগুলা তোমার অ্যাকুরেট মনে রাখতে হবে, সেরকম অ্যাকুরেট মনে রাখার জন্য বলে দিই যেটা যেটা লাগে। যেমন এপিস্টেসিস এর ক্ষেত্রে ভালো করে খেয়াল করো, প্রকট এপিস্টেসিস জিনিসটা কি, এটা যদি আমাদের বুঝতে হয় তাহলে একটা ছবি আঁকি আমি। দেখো, এই দুইটা লোকাসে দুইটা জিন দ্বারা, একটা হলো এক্স এক্স, ওয়াই ওয়াই ধরো দিলাম। এখন এখানে দুইটা প্রকট জিন আমরা দেখতেছি, এটা প্রকট আর এটার হলো এটা প্রকট। এখানে যদি এই লোকাসের প্রকট জিনটা যদি এই লোকাসের প্রকট জিনকে বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, তখন সেটাকে বলা হয় এপিস্টেসিস। অর্থাৎ একটা লোকাসের একটা জিন যদি আরেকটা লোকাসের আরেকটা জিনকে বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, সেটাকে বলা হয় এপিস্টেসিস। এখন খেয়াল করো, একটা লোকাসের প্রকট জিন যদি আরেকটা লোকাসের প্রকট জিনকে বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, তখন সেটাকে বলা হয় প্রকট এপিস্টেসিস। তাহলে প্রশ্ন হতে পারে না দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস জিনিসটা কি? দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস বোঝার জন্য আমি আরো দুইটা ঘর করে ফেলি। ঘর করার পরে খেয়াল করো কি পাচ্ছি। এখানের এখানের প্রচ্ছন্ন জিন যদি এটার প্রকট জিনকে বাধা দেয়, আর
এটার প্রচ্ছন্ন জিন যদি এই লুকাসের প্রকট জিনকে বাধা দেয়, তাহলে দুই পাশে দুইটা প্রচ্ছন্ন জিন দুই লুকাসের দুইটার প্রকট জিনকে বৈশিষ্ট্য প্রকাশে কি করে বাধা দেয়, তখন এই ধরনের ঘটনাকে বলা হয় দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। কথাটা বুঝতে পারছো? সেকেন্ডটাতে কিন্তু দুই পাশের দুইটা লুকাস, ছবিটা বুঝছো কিনা দেখো, তাহলে কিন্তু ডেফিনেশন বোঝা লাগতো না, ছবিটা যদি মনে থাকে। প্রথম ছবিতে দেখো প্রকট জিন প্রকট জিনকে বাধা দিচ্ছে, সেটাকে বলা হয় প্রকট এপিস্টেসিস। প্রকট জিন প্রকট জিন প্রকট জিনকে বাধা দিচ্ছে, সেটাকে বলা হয় প্রকট এপিস্টেসিস। আচ্ছা, দ্বিতীয়টাতে দেখো, দ্বিতীয়টাতে একটা প্রচ্ছন্ন জিন একটা প্রকট জিনকে বাধা দিচ্ছে, আবার এই পাশের প্রচ্ছন্ন জিন এই পাশে প্রকট জিনকে বাধা দিচ্ছে। তাহলে দুই পাশের প্রচ্ছন্ন জিন দুই পাশের প্রকট জিনকে বাধা দিচ্ছে, এটাকে বলা হয় দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। ছবি খেয়াল রাখলে অটোমেটিক্যালি বুঝতে পারবা। এখন এই প্রকট এপিস্টেসিসে একজন বাধা দিচ্ছে, যে কোনো এপিস্টেসিস দেখো একজন বাধা দিচ্ছে একজন বাধা পাচ্ছে। যে বাধা দেয় ধরো এখানে প্রথমটাতে এ হলো বাধা দিচ্ছে, তাই না? প্রথমটাতে কে বাধা দেয়? এ হলো বাধা দিচ্ছে, আর বাধা পাচ্ছে কে? এখানে ওয়াই। তাহলে বাধা পায় ওয়াই। তাহলে যে বাধা দেয় আর যে বাধা পায় তাদেরকে কি বলা হয়? যে জিন বাধা দেয় তাকে বলা হয় কি? এপিস্টেটিক জিন। তাহলে তাকে বলা হয় কি? এপিস্টেটিক জিন। সাবাস, তাকে কি বলা হয়? এপিস্টেটিক জিন। আচ্ছা, আর যে বাধা পায় তাকে বলা হয় হাইপোস্টেটিক জিন। তাকে কি বলা হয়? হাইপোস্টেটিক জিন। তাহলে দুই ধরনের জিন, তাহলে মনে থাকবে এপিস্টেটিক জিন কোনটা আর হাইপোস্টেটিক জিন কোনটা। দেখি আমি একটা উদাহরণ দেখি। নিগার, আমাকে একটু বলো তো, নিগার নিগার শুনতেছো? একটা হলো পি। আচ্ছা নিগার বলো তো, পি হলো আর কে বাধা দিচ্ছে। হ্যাঁ, নিগার বলো তো কোনটা হাইপোস্টেটিক জিন এখানে? পি আর কে বাধা দিচ্ছে, এখানে কোনটা হাইপোস্টেটিক জিন? নিগার বুঝে নাই বলছে। নিগার থেকে আমি একটু জিজ্ঞেস করি কোনটা হাইপোস্টেটিক জিন। নিগার বুঝছো তাহলে? আচ্ছা বুঝছে, তাহলে ঠিক আছে, তোমার আনসার ঠিক আছে। আচ্ছা যাই হোক, তাহলে বুঝে গেছো জিনিসটা। ওকে, ভেরি গুড। এই জিনিসটা হলো একদম ইজি। তাহলে এখন চলে আসি আমরা এই যে প্রকট এপিস্টেসিসের কথা বলছিলাম, এই প্রকট এপিস্টেসিসে অনুপাত কত? প্রকট এপিস্টেসিসের অনুপাত হলো 9:7। ঠিক আছে, সরি প্রকট এপিস্টেসিসের অনুপাত হলো 13:3। আর দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস যেটা, সেটার অনুপাত হলো 9:7। এই যে প্রকট এপিস্টেসিস, এটা কোথায়, এই যে কোথায় কোথায় পাওয়া যায়, যেমন সাদা লেঘর্ন, ওয়াইনডট এবং প্লিমাউথ রক্স, এইসব জীবে হলো তোমার পাওয়া যায় হলো কি? প্রকট এপিস্টেসিস। আচ্ছা, আর দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস কোথায় পাওয়া যায়? এটা হলো পরীক্ষার জন্য সবচেয়ে জরুরি। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস পাওয়া যায় মুখ বধিরে। ঠিক আছে, মুখ বধিরতা হলো একটা দ্বি দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। এই দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসে তোমার ঘর করা দরকার নাই, কিচ্ছু দরকার নাই, তুমি শুধু এতটুকু জিনিস খেয়াল রাখবা। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস তখনই প্রকাশ পায় যখন এটা হোমোজাইগাস অবস্থায় থাকে। তাহলে কোন অবস্থায় হলো দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের বৈশিষ্ট্য প্রকাশ পায়, সেটা একটু লিখে রাখো। হোমোজাইগাস, না চেকার বোর্ড লাগবে না। হোমোজাইগাস প্রচ্ছন্ন, হোমোজাইগাস প্রচ্ছন্ন অবস্থায়, হোমোজাইগাস প্রচ্ছন্ন অবস্থায় কেবল এই দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের বৈশিষ্ট্যগুলা প্রকাশ পায়, অর্থাৎ অনুপাতটা 9:7 হয়। তাহলে এগুলো গেল আমাদের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। এখন চলে আসি আমরা পলিজেনিক ইনহেরিটেন্স। পলিজেনিক ইনহেরিটেন্স শব্দটা দেখলে মনে হচ্ছে যে অনেকগুলা জিন নিয়ে কথাবার্তা, তাই না? পলিজেনিক ইনহেরিটেন্স, দেখো অনেকগুলা জিনের কথাবার্তা আসতেছে না? এই যে পলিজেনিক ইনহেরিটেন্স, যখন কোনো বৈশিষ্ট্য অনেকগুলা জিন দ্বারা নিয়ন্ত্রিত হবে তখন, বা একের অধিক জোড়া ফ্যাক্টর বা জিন দ্বারা নিয়ন্ত্রিত হবে, তখন সেটাকে বলা হয় পলিজেনিক ইনহেরিটেন্স। যেমন মানুষের উচ্চতা, গায়ের রং, চোখের রং, গাভীর দুধ, ভুট্টা, গমের রং, এগুলো হলো এই যে পরিমাণগত বৈশিষ্ট্য, যেগুলা
সেগুলো হলো তোমার পলিজিনের উপর নির্ভর করে। ঠিক আছে, কি কি বলছি? মানুষের উচ্চতা, গায়ের রং, চোখের রং, তারপর হলো গাভীর দুধ, ভুট্টা বা গমের রং, দানার রং, তারপর হলো বুদ্ধিমত্তা, মানুষের আচরণ, এগুলো হলো পলিজেনিক ইনহেরিটেন্স। আচ্ছা লিখে দেন। হায় রে গাদা, দেখ এগুলো তো আমার ক্লাসের পরে শুনে শুনে লিখতে পারবি। হ্যাঁ, মানুষের উচ্চতা, তারপর হলো গায়ের রং, গাভীর দুধ, ভুট্টা, গমের দানাদার রং। তারপর হলো বুদ্ধিমত্তা, তারপর হলো আচরণ। আচ্ছা এবার আসি আমরা এই জিনিসগুলো দিলাম, এগুলো হলো পলিজেনিক ইনহেরিটেন্স। এই যে পলিজেনিক ইনহেরিটেন্স, এটা হলো কি ধরনের বৈশিষ্ট্য বলছিলাম? এগুলা কি ধরনের বৈশিষ্ট্য? পরিমাণগত। তাহলে পরিমাণগত বৈশিষ্ট্য প্রকাশ করে যে জিন দ্বারা, সেটা হলো পলিজিন। তাহলে এই পলিজেনিক ইনহেরিটেন্স বা পলিজিন নামকরণ করছেন কে? এই পলিজেনিক ইনহেরিটেন্স বা পলিজিন জিনিসটা নামকরণ করছেন হলেন কে? ম্যাথার। এই যে ম্যাথার কত সালে করছে ত্রিধা? 1954 সালে। 1954 সালে, তাই না? তো এই পলিজেনিক ইনহেরিটেন্স কে, অর্থাৎ পলিজিনের কারণে যদি কোনো জিনিসের বৈশিষ্ট্য প্রকাশ করে, এটাকে কিন্তু একটা মাত্রিক পদ্ধতিতে প্রকাশ করা হয়। পরিমাণগত রে আমরা মাত্রিক বলতেছি কেন? পরিমাণগত মাত্রিক, এই দুইটারই ইংলিশ হলো কোয়ান্টিটেটিভ। তো কোয়ান্টিটেটিভ মানে কি? একটা মাত্রা দিয়ে বোঝাই হলো সে একটু বেশি ফর্সা, সে একটু কালো। ঠিক আছে, এইভাবে হলো প্রকাশ করে মাত্রিক। তাহলে মাত্রিক চরিত্র বা পরিমাণগত বৈশিষ্ট্য প্রকাশ করা হয় যে জিন দ্বারা, সেটাই হলো পলিজিন। এখন এই পলিজিনের কারণে মানুষের গায়ের বর্ণ কিভাবে নির্ভর করে? ধরো একজন নিগ্রো এবং একজন শ্বেতাঙ্গ, নিগ্রো এবং শ্বেতাঙ্গদের গায়ের রং, নিগ্রো এবং শ্বেতাঙ্গদের গায়ের রঙের যে বৈশিষ্ট্য, এটা হলো দুই জোড়া জিন দ্বারা নিয়ন্ত্রিত। কিভাবে? নিগ্রোদের, দেখো, নিগ্রোদের নিগ্রোদের নিগ্রো হওয়ার কারণ কি? মেলানিন। এই মেলানিন জিনিসটা হলো মানুষকে কালো করে ফেলে, তাই না? এটা কালো বা গাঢ় বাদামি বর্ণের একটা রঞ্জক। এই রঞ্জকটা সৃষ্টির জন্য কয় জোড়া জিন দায়ী? দুই জোড়া জিন দায়ী। ভালো করে খেয়াল করো, দুই জোড়া জিন দায়ী। এখন দেখো, এই যে দুই জোড়া জিন, এই এই জিনগুলা কিন্তু, তাদের এই দুই জোড়া জিনের কিন্তু কোনো প্রকট বৈশিষ্ট্য থাকে না, কোনো প্রকট বৈশিষ্ট্য থাকে না। কিন্তু শ্বেতকায় অর্থাৎ যারা ফর্সা, তাদের ক্ষেত্রে হলো তোমার কি করে, দুই জোড়া জিনগুলার ক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্য থাকে। ফলে দেখা যায় মেলানিন তারা কি করে না, তৈরি করে না। এখন এই নিগ্রোদের যে দুই জোড়া জিন, এই দুই জোড়া জিন হলো শ্বেতাঙ্গ এবং নিগ্রোদের মধ্যে মেলানিন সৃষ্টিতে পার্থক্য সৃষ্টি করে। মেলানিন সৃষ্টিতে পার্থক্য সৃষ্টি হওয়ার কারণে তাদের গায়ের বর্ণেও কি আসে? পরিবর্তন আসে। এবং এটা প্রকাশ করছেন যে বিজ্ঞানী, তার নাম হলো ডেভেনপোর্ট। ঠিক আছে, সালটা তোমরা চাইলে শিখতে পারো, না চাইলে সমস্যা নাই। এখন দেখো, তাহলে এভাবেই হলো, তোমার কি করছে এই যে গায়ের বর্ণ। তাহলে গায়ের বর্ণ কিভাবে নির্ধারণ হচ্ছে? গায়ের বর্ণ নির্ধারণ হচ্ছে তোমার দুই জোড়া জিন দ্বারা। ঠিক আছে, এই দুই জোড়া জিন কারো ক্ষেত্রে মেলানিন ক্ষরণে সাহায্য করে, কারো ক্ষেত্রে মেলানিন ক্ষরণে সাহায্য করে না। পরীক্ষায় শুধু এতটুকুই আসবে যে শ্বেতাঙ্গ এবং নিগ্রোদের মধ্যে পার্থক্য সৃষ্টি করে কয় জোড়া জিন। শুধু এতটুকুই প্রশ্ন আসবে, আর কিছু আসবে না। মনে থাকবে জিনিসটা? হ্যাঁ, মেলানিন হলো স্কিন ক্যান্সার থেকে বাঁচায়, মেলানিন কিছুটা উপকারী আমাদের। এখন চলে আসি তাহলে এই যে পলিজিন, তাহলে এটা হলো আমাদের পলিজিন। এখন আসি এই যে মানুষের বংশগতি যে ক্রোমোজোমীয় তথ্য, যে মানুষ পুরুষ মানুষকে, স্ত্রী মানুষকে, এটা তো ক্রোমোজোম দ্বারা নির্ধারিত হয়, ঠিক না? এটাকে বলা হয় বংশগতি ক্রোমোজোমীয় তথ্য। এই ক্রোমোজোমীয় তথ্য জিনিসটা দিয়েছেন কে? সাটন এবং বোভেরে। ঠিক আছে, বংশগতির
আমি একটু লিখতেছি, লিখে ফেলো। বংশগতির ক্রোমোজোমীয় তথ্য। আচ্ছা, এখন আসি আমরা এই যে কোন কোন পদ্ধতিতে কার কার লিঙ্গ কিভাবে নির্ধারণ করা যায়। যদি বলি তারা হলো দিয়ে গেছে যেটা, সেটা দেখো এক্স 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 ওয়াই, এটা হলো স্ত্রী আর এটা হলো পুরুষ। তাহলে বোঝা যাচ্ছে এই পদ্ধতিতে এক্স 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 ওয়াই অবশ্যই মানুষের লিঙ্গ নির্ধারণ করা যাবে। আরো কি কি আছে দেখো, তেলাকোচা, ইলোরিয়া, ড্রসোফিলা এবং গজা, এগুলার কি করা যায়, লিঙ্গ নির্ধারণ করা যায়। এখন আসি আমরা 2 নাম্বার, এক্স 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 ও, এই পদ্ধতিতে কিভাবে কার কার হলো লিঙ্গ নির্ধারণ করা যায়। যেমন ঘাসফড়ি, এগুলো মনে রাখো একটু, তেলাপোকা, তারপর হলো ছারপোকা, দেখো সব হলো পোকা বা অনেকগুলা পা আছে এরকম যেগুলা, সেগুলা অর্থোপটেরা। তারপর হলো হেটারোপটেরা। জেড 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 ডাব্লিউ, এই পদ্ধতিতে লিঙ্গ নির্ধারণ করা হয় প্রজাপতি এবং পাখি। তবে প্রজাপতির আরো একভাবে হলো লিঙ্গ নির্ধারণ করা যায়, সেটা হলো জেড 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 ও, এটাও প্রজাপতির লিঙ্গ নির্ধারণ করা হয়। ঠিক আছে, হ্যাঁ কানিস, ঠিক আছে। প্রজাপতি, তারপর হলো আরেকটা হলো মথ, এগুলা লিঙ্গ নির্ধারণ এভাবে করা হয়। ঠিক আছে, হেটারোপ্টেরা, অনেকগুলা পা থাকলে সেগুলারে বলা হয় হেটারোপ্টেরা, অর্থোপ্টেরা, এরকম। ঠিক আছে, এখন দেখো একটা উদ্ভিদ আছে যেটার নাম হলো ডিসকোরিয়া, ডিসকোরিয়া সিনোটা, ডিসকোরিয়া সিনোটা, সিনোটাতে এটাতে তোমার লিঙ্গ নির্ধারণ করা হয় এক্স 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 ও পদ্ধতিতে। ঠিক আছে, এক্স 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 ও পদ্ধতিতে লিঙ্গ নির্ধারণ করা হয়। এখন দেখো মানুষের মানুষের যে কানে, পুরুষের দেখো কানে লোম হয়, স্ত্রীদের কিন্তু কানে লোম সৃষ্টি হয় না। পুরুষের কানে যে লোম সৃষ্টি হয় সেটা কোন জিন দ্বারা নিয়ন্ত্রিত, সেটা হলো ওয়াই জিন দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে ওয়াই জিন হলো কানের লোম সৃষ্টির জন্য দায়ী। আচ্ছা, এখন আসি বন্ধ্যা প্রকৃতির পুরুষের ক্রোমোজোম কি হবে। বন্ধ্যা প্রকৃতির ক্রোমোজোমের সমীকরণ হলো, খেয়াল রাখো, 2a প্লাস এক্স এক্স ওয়াই, এটা হলো বন্ধ্যা প্রকৃতির পুরুষের ক্রোমোজোম। আচ্ছা, তাহলে মানুষের লিঙ্গ নির্ধারণ কিভাবে হয়। মানুষের লিঙ্গ নির্ধারণ তাহলে কি ওয়াই এর উপর নির্ভর করে নাকি এক্স এর উপর নির্ভর করে বলতো। এই যে আমরা বলি না, ছেলে মেয়ে হলে, যে মেয়ে হলে মার দোষ নাকি আহ বাবার দোষ, মেয়ে হলে, মেয়ে হোক ছেলে হোক, তার সবকিছুর পিছনে হলো বাবা হলো দায়ী। ঠিক আছে, তার মানে কি, ওয়াই জিন, মনে রাখবা, মূলত লিঙ্গ নির্ধারিত হয় ওয়াই জিন ধারা, মানে তো মূলত লিঙ্গ নির্ধারিত হয় কি জিন দ্বারা, ওয়াই জিন ধারা। আচ্ছা, এখন আসি মানুষের সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, মানে সেক্স ক্রোমোজোমাল কি কি সমস্যা থাকতে পারে। সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের মধ্যে 3টা সমস্যা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেক্স লিঙ্কড ডিসঅর্ডারের মধ্যে 3টা সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্টে দেখো লাল সবুজ বর্ণান্ধতা, তারপর হলো হিমোফিলিয়া, তারপর দেখো ডুশেনি মাস্কুলার ডিস্ট্রফি। এই 3টা নিয়ে আমরা একটু আলোচনা করব আজকে। প্রথমে আমাদের আলোচনার বিষয় হলো, এছাড়াও আরো আছে, আরো অন্যান্য গুলা লিখে দিব, আগে আমরা আলোচনা করব যেগুলো, সেগুলো নিয়ে একটু বলে ফেলি, পরে আমরা ডিটেলস বলবো। প্রথমে আমরা বর্ণান্ধতা নিয়ে আলোচনা করি, এগুলা ছাড়াও কিন্তু আরো আছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। প্রথমে বর্ণান্ধতার ইংলিশ হলো কালার ব্লাইন্ড। কালার ব্লাইন্ড মানে কি, মানুষ হলো এই যে কালার চিনতে পারে, এটা হলো যেই আমাদের
যে কোষটা থাকার কারণে সেটার নাম হলো কোন কোষ। কোন কোষ হলো 3 ধরনের থাকে। কি কি? কোন কোষ কয় ধরনের থাকে? 3 ধরনের থাকে, লাল, সবুজ এবং কি নীল। তোমরা 3টা কালারই দেখতেছো। 3টা কালারই যদি কেউ না দেখো তাহলে ধরে নাও সে বর্ণান্ধ। ঠিক আছে? এখন এই যে লাল, সবুজ, নীল, লাল, সবুজ, নীল এক চ্যাপ্টারে গেলে দেখবা লাল, সবুজ, বেগুনি লেখা আছে, এক চ্যাপ্টারে দেখবা লাল, সবুজ, নীল লেখা আছে। তবে এই লাল, সবুজ, নীল এই শব্দটাই হলো সবচেয়ে পারফেক্ট। সুনীল, সবুজ, নীল এবং লাল। সুনীল, ঠিক আছে? সবুজ, নীল এবং কি লাল, এই 3টা শব্দ মনে রাখবা। এখন এই কোন কোষ যে সৃষ্টি হয়, এই কোন কোষ সৃষ্টির জন্য দায়ী হলো প্রোকোট্যাক্স জিন। এটার জন্য কোনো কবিতার দরকার নাই, এগুলো এমনি মনে থাকবে, লাল, সবুজ, নীল। ঠিক আছে? বাংলাদেশের জাতীয় পতাকা আর আমার শার্টের কালার সব সময়, এটা হলো প্রোকট এক্স জিন। এই যে প্রোকট এক্স জিনের জন্য, প্রোকট এক্স জিন হলো কোন কোষ সৃষ্টি করে, যে লাল, সবুজ, নীল, এই কোন কোষগুলা সৃষ্টি করে কে? প্রোকট এক্স জিন। এই প্রোকট এক্স জিন যে কোন কোষের জন্য কোন কোষ সৃষ্টি করে, তাহলে চিন্তা করো, কারো যদি প্রোকট এক্স জিন, কারো যদি প্রোকট এক্স জিনে যেটার জন্য কোন কোষ সৃষ্টি হয় সেটাতে যদি মিউটেশন হয়, সেটাতে যদি মিউটেশন হয় তাহলে কি দেখা দিবে? তাহলে সে আর এই লাল, সবুজ, নীল এই কোন কোষগুলা ক্রিয়েট করতে পারবে না। তখন দেখা দিবে বর্ণান্ধতা। বর্ণান্ধতা কি ধরনের? তুমি লাল, সবুজ কালারের বা লাল কালারের একটা শাড়ি কিনতে গেছো, দেখা যাবে তুমি কালার চিনতে না পারার কারণে অন্য কোনো কালারের শাড়ি কিনে নিয়ে আসছো। তাহলে এই যে কাজটা, এটাই হলো তোমার বর্ণান্ধতা। বর্ণান্ধতা শুধু এক ধরনের হয় না। আমরা নর্মালি লাল, সবুজ বর্ণান্ধতার ব্যাপারে সবাই জানি। বর্ণান্ধতা কিন্তু লাল, সবুজ হতে পারে, সবুজ, নীল হতে পারে, বিভিন্ন ধরনের বর্ণান্ধতা হতে পারে। তবে লাল, সবুজ বর্ণান্ধতাকে কেন এত প্রায়োরিটি দেওয়া হয়? পৃথিবীর 90% বর্ণান্ধ মানুষই, 95%, সরি 90 না, 95% মানুষই লাল, সবুজ কালার কি করতে পারে না? চিনতে পারে না। ঠিক আছে? তাহলে এই জন্য বলা হয় যারা বর্ণান্ধ আর কি, তাদের মধ্যে 95% মানুষ কালার ব্লাইন্ডের মধ্যে 95% হলো লাল, সবুজ বর্ণান্ধ। এর জন্য আমরা যখন বলি বর্ণান্ধ তখন লাল, সবুজই বলে ফেলি। এই এই যে বর্ণান্ধতা বা লাল, সবুজ বর্ণান্ধতা, এটা কে আবিষ্কার করছেন? এটা আবিষ্কার করছেন জন ডাল্টন। জন ডাল্টন। এই যে ডাল্টন বর্ণান্ধতা আবিষ্কার করছেন, এই ডাল্টন হলো, খেয়াল করো, বর্ণান্ধতার বিবরণ দিচ্ছেন ডাল্টন। ডাল্টন বলছেন একটা টেস্টের মাধ্যমে এই দিশাহারা মানুষগুলার পরীক্ষা করা যায়। দিশাহারা তারা একটা কালার চিনতে গেলে আরেকটা কালারের শাড়ি কিনে চলে আসতেছে, তাহলে এরা হলো দুনিয়াতে সবচেয়ে দিশাহারা মানুষ। এই দিশাহারা মানুষের জন্য ডাল্টন যে টেস্টের কথা বলছে সেটা হলো ইশিহারা টেস্ট। এই ইশিহারা কালার টেস্ট। আরেকটা আছে নাম্বারিং টেস্ট, ওটা নাম্বারটা হলো ঝাপসা দেখা যায়। অতগুলা দরকার নেই, তুমি শুধু মনে রাখো ইশিহারা টেস্ট। এই ইশিহারা টেস্ট দ্বারা হলো বর্ণান্ধতা কি করা যায়? শনাক্ত করা যায়। তাহলে বর্ণান্ধতা যদি শনাক্ত করা যায়, চিকিৎসা কি? কি ওষুধ দিতে হবে? কে বলতে পারবা কোন ওষুধে বর্ণান্ধতা ভালো হয়ে যায়? কেউ পারবা না? আচ্ছা, মোমো বলছে। আচ্ছা, তাকি আর মোমো, ঠিক আছে, আনসার ঠিক আছে। বর্ণান্ধতার কোনো কি নাই? চিকিৎসা নাই। বর্ণান্ধতা হলে কিছুই করার নাই, ডাক্তারেরও কিছু করার নাই, ইঞ্জিনিয়ারেরও কিছু করার নাই। ঠিক আছে? কোনো কিছুই করার নাই, কোনো চিকিৎসাই নাই। আচ্ছা, এখন চিন্তা করো তাহলে বর্ণান্ধতা থেকে কিভাবে সেফ হওয়া যাবে। প্রথমে আমাদের বিয়ের আগে জানতে হবে শ্বশুর শাশুড়ি থেকে তার আগের প্রজন্ম কি আছে এগুলা সম্পর্কে একটু হালকা ধারণা নিয়ে নিতে হবে। কথার ছলেই কি করবা, হাজবেন্ড বা ওয়াইফের যারে বিয়ে করবা তার পুনর্জন্ম মানে পূর্ববর্তী প্রজন্ম সম্পর্কে একটু জেনে নিবা। ঠিক আছে? ওকে। অথবা খেলা চলে 3টা কলম নিয়ে যাওয়া, লাল, সবুজ, নীল, বলবা দেখো তো চিনতে পারো কিনা। তখন যদি চিনে যায় তাহলে বুঝে যাবা সে কালার ব্লাইন্ড না। তাহলে দেখো কি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, মেয়েরা ঠিকঠাক আছে কিনা এটা বেশি খেয়াল রাখবা। ঠিক আছে? তো প্রথমে দেখো, হ্যাঁ, বিয়ের আগে অবশ্যই দেখা করতে হবে। বিয়ের আগে দেখা করতে হয়, এখন অনেক আধুনিক হয়ে গেছে, আমাদের আব্বা আম্মার মতো না, বিয়ের দিনও দেখা হয় না এরকম। তো দেখো, এই যে ছেলে ছেলে যদি স্বাভাবিক হয়, ছেলে যদি স্বাভাবিক হয় আর মেয়ে যদি বাহক হয়, মেয়ে যদি বাহক হয়,
ঠিক আছে, ছেলে যদি স্বাভাবিক হয়, মেয়ে হলো বাহক হয়। এই যে আমরা যে পড়াশোনা করতেছি এটাও কিন্তু এক ধরনের পূর্বে যেরকম বিয়ে হইতো সেরকম, তোমরাও আমার দেখতেছো না, আমিও তোমাদেরকে দেখতেছি না, ঠিক আছে, কিন্তু পড়া চলতেছে তো চলতেছে, শুধু আবেগের টানে, ঠিক আছে। এটা এক ধরনের কিন্তু আগের বিয়ের মতোই। দেখো, একটা স্বাভাবিক ছেলে যদি একটা বাহক মেয়েকে যদি কি করে, বিয়ে করে, বাহক মেয়ে মানে কি, দেখো একটা মেয়ের ক্ষেত্রে মেয়ের জিনোটাইপ, দেখো একটা মেয়ের জিনোটাইপ হলো এক্স এক্স, তাই না, এটা হলো সেক্স ক্রোমোজোম। এখন আবার এই ধরনের হতে পারে এক্স সি এক্স, অথবা এই ধরনের হতে পারে এক্স সি এক্স সি। ভালো করে খেয়াল করো একটু, হ্যাঁ। এবার দেখো ছেলেদের জিনোটাইপ, ছেলেদের জিনোটাইপ দেখো, প্রথমে হলো এক্স ওয়াই, দেন এক্স ওয়াই, এখানে দিলাম এক্স সি দিয়ে বোঝাচ্ছি কালার ব্লাইন্ড। দেখো ছেলেদের ক্ষেত্রে দুই ধরনের অবস্থা থাকতে পারে। দুই ধরনের অবস্থা মানে কি, এক্স ওয়াই মানে এটা বোঝা যাচ্ছে হলো এই জিনোটাইপ বলা ছেলেরা কি হবে, সুস্থ হবে। এক্স সি ওয়াই, মনে রাখবা এই যে কালার ব্লাইন্ড এটা কিন্তু প্রকট এক্স জিন, প্রকট এক্স জিন লিখছি না একটু আগে, মনে আছে যে কোন কোষ উৎপাদনের জন্য দায়ী যে জিনটা, সেটা হলো কি প্রকট এক্স জিন। তাহলে এই ছেলের ক্ষেত্রে দেখো প্রকট এক্স জিন কিন্তু কি হয়ে গেছে, আক্রান্ত হয়ে গেছে, প্রকট এক্স জিন আক্রান্ত হয়ে গেছে। এই ওয়াই কিন্তু তার ব্যাকআপ দিতে পারবে না, কারণ এক্স এর কাজ ওয়াই করতে পারবে না। ফলে এই ক্ষেত্রে ছেলে কি হয়ে যাবে, আক্রান্ত হয়ে যাবে, ছেলে আক্রান্ত হয়ে যাবে। ছেলের ক্ষেত্রে কোনো কি নাই, ব্যাকআপ নাই। মেয়েদের ক্ষেত্রে দেখো এই এক্স এক্স যেটা, সে হলো সুস্থ স্বাভাবিক। এখন এক্স সি যে, দেখো এ হলো, এটা হলো তোমার মিউটেশন হলেও তার আরেকটা এক্স জিন আছে, যে হলো আর ওই যে আক্রান্ত হয়েছে তার কি করে দিতে পারে, কাজটা করে দিতে পারবে। তার মানে কি ব্যাকআপ আছে। এই জায়গায় কি আছে দেখো তো, এখানে কিন্তু ব্যাকআপ আছে, সুস্থ একটা জিন আছে, সুস্থ একটা জিন, এটা ব্যাকআপ। তো ব্যাকআপ থাকলে সেই মেয়েগুলা আক্রান্ত হয় না, তারা বাহক হিসেবে থেকে যায়। এবার দেখো 3 নাম্বার ক্ষেত্রে দুইটা এক্স জিনই হলো কালার ব্লাইন্ড জিন, তার মানে এ হলো আর বাহক না, এ হলো আক্রান্ত। তাহলে ছেলেদের জিনোটাইপ, ছেলেদের জিনোটাইপ কয় ধরনের হচ্ছে, 2 ধরনের। মেয়েদের ক্ষেত্রে কয় ধরনের জিনোটাইপ পাওয়া যাচ্ছে, 3 ধরনের। বোঝা গেছে জিনিসটা। এখন আমরা একটা স্বাভাবিক ছেলে নিব, স্বাভাবিক ছেলে মানে কোনটা নিব, এক্স ওয়াই, একটা এক্স নিলাম আর একটা ওয়াই নিলাম, ঠিক আছে। একটা বাহক মেয়ে নিব, বাহক মেয়ে মানে কি এক্স সি এক্স, তাই না। তাহলে দেখো কি ঘটনাটা ঘটে যাবে, এক্স সি এক্স। প্রথমে দেখো, প্রথমে দেখো এই বেচারা এর সাথে যাক, আবার এই এর সাথে যাক, তাহলে কি আসতেছে খেয়াল করো, এক্স সি এক্স, সরি দুইবারই একটু ভুল হয়ে গেল, দাঁড়াও। এটা হলো তোমার এই দিক থেকে এদিকে যাক, সমস্যা নেই, এটা আমি পরে ঠিক করে দিব না। তাহলে কি হচ্ছে এখানে, এক্স এক্স, এবার দেখো ওয়াই, তাহলে কি পাচ্ছি, এই ক্ষেত্রে পাচ্ছি দেখো এক্স সি ওয়াই এক্স ওয়াই। এখানে তুমি কোনো আক্রান্ত কাউকে খুঁজে পাচ্ছ, কাউকে আক্রান্ত খুঁজে পাচ্ছ 1 2 3 4, এই 4টার মধ্যে কোনটা আক্রান্ত বলতো, কত নাম্বার আক্রান্ত মনে হচ্ছে, কত নাম্বারটা, 3 নাম্বার, 3 নাম্বারটা হলো আক্রান্ত, তাই না, 3 নাম্বার হলো আক্রান্ত, ঠিক আছে। 3 নাম্বার কি পাইছো, আক্রান্ত। বাহক কাউকে পাইছো, কাউকে বাহক পাচ্ছ, দেখো তো 1 নাম্বার হলো বাহক, 1 নাম্বার হলো কি বাহক, ঠিক আছে। ওকে, এবার বলতো সুস্থ কয়টা পাইছো, 2 এবং 4 হলো সুস্থ, 2 এবং 4 হলো কি সুস্থ। তার মানে কি দেখো, তুমি স্বাভাবিক ছেলে, আরেকজন ভিতরে ভিতরে, ঠিক আছে, ভিতরে ভিতরে কি নিয়ে যাচ্ছে, এই জিনটা বহন করে নিয়ে যাচ্ছে, তারে যদি বিয়ে করো, তাহলে 4টা ছেলে মেয়ে হলে তার মধ্যে একটা দেখা যাচ্ছে কি যাচ্ছে, আক্রান্ত হয়ে যাচ্ছে। আসলে 4টা ছেলে মেয়ে হবে এরকম তো কোনো কথা নাই, এরকম তো আর কি আসে নাই যে চুক্তি করে আসে নাই যে বিয়ের পরে 2টা ছেলে আর 2টা মেয়ে হবে, এরকম কি চুক্তি করা থাকে, থাকে না। তাহলে কি হবে, ধরো একটা ছেলে হইলো, একজন এই 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 ধরনের ফ্যামিলিতে একটা মাত্র ছেলে হইলো, খুবই মজাদার জিনিস, একটা মাত্র ছেলে হইলো, ভালো করে শুনো, একটা একটা মাত্র ছেলে হইলো,
তো এই একটা মাত্র ছেলে হলে তার সুস্থ হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট আর আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? যেহেতু দুইটা ছেলের মধ্যে, দেখো দুইটা ছেলের মধ্যে একটা সুস্থ একটা আক্রান্ত হচ্ছে, তাহলে একটা ছেলে হইলে তার সুস্থ হওয়ার সম্ভাবনাও 50%, তার আক্রান্ত হওয়ার সম্ভাবনাও 50%, অর্থাৎ যে কিছু হইতে পারে। তাহলে এটা বলা যায় না যে সেই সুস্থই হবে, এরকম বলা যায় না, 50-50 চান্স, তাই না? আচ্ছা, এবার যদি বলি একটা মেয়ে হবে, একটা মাত্র মেয়ে, একটা মাত্র যদি মেয়ে হয় তাহলে কি হবে? তার সুস্থ হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট আর বাহক হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট বলো তো? সুস্থ হওয়ার সম্ভাবনা 50%, বাহক হওয়ার সম্ভাবনাও 50%। ওকে, এবার দেখো আমার প্রশ্নটা, এবার খেয়াল করো, ছেলে মেয়ে শব্দগুলা ভালো করে খেয়াল করো। হ্যাঁ, এখন যদি বলি আমরা একটা সন্তান হবে, একটা সন্তান হলে, ছেলে মেয়ে কিচ্ছু বলি নাই, একটা সন্তান হলে তার বাহক হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? দেখি এবার বলো, একটা সন্তান হলে তার বাহক হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? সন্তান আমরা বলি নাই, ছেলে মেয়ে কিচ্ছুই বলি নাই কিন্তু। সাবাস, একটা সন্তান হলে বাহক হওয়ার সম্ভাবনা 25%। ভালো করে খেয়াল করো, 4 জনের মধ্যে একজন বাহক হবে। এখন এটা আমি কিন্তু সন্তান লিখছি, তাই না? একটা সন্তানের মধ্যে তাহলে বাহক হওয়ার 4 জনে একজন বাহক হচ্ছে, তাই না? একটা সন্তানের মধ্যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? একটা সন্তান হলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা 25%। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো সুস্থ হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? একটা সন্তান হলে 25 বাদ, তাহলে বাকি আছে কত? 50। তাহলে একটা সন্তান সুস্থ হওয়ার সম্ভাবনা হলো 50%। ওকে, তাহলে এই জায়গাটা আশা করি সবাই ক্লিয়ার। ওকে, যারা বুঝো নাই তারা আবার কি করবা, এটা দেখে খেয়াল করবা, দেখবা আবার পারতেছো। তাহলে এটা গেল আমাদের একটা জিনিস। সরি, আচ্ছা, এখন যেটা আমাদের পরের পরের জিনিসটা ভালো করে খেয়াল করবা, আমি কিন্তু দ্বিতীয়বার রিপিট করব না, এটা ভালো করে খেয়াল করবা। এবার আক্রান্ত পুরুষ, আক্রান্ত পুরুষ মানে কি? এক্স সি আর হলো ওয়াই, এটা আক্রান্ত পুরুষ। আর একটা স্বাভাবিক মেয়ে, ঠিক আছে, এটা স্বাভাবিক মেয়ে আর আক্রান্ত পুরুষ, ঠিক আছে, তাই না? আচ্ছা, এখন দেখো এই সাথে এই দুইজনের আমরা কি করলাম? ক্রস করতেছি। এবার দেখো, এবার খেয়াল করো কি আসতেছে। আচ্ছা, সরি, তাহলে এই ক্ষেত্রে দেখো আক্রান্ত কেউ আছে কিনা। ফার্স্ট কথা দেখো, আক্রান্ত ছেলে, আক্রান্ত ছেলে কিন্তু এখন আক্রান্ত, আগের বার কিন্তু কেউ আক্রান্ত ছিল না, এখন ছেলে আক্রান্ত, মেয়ে সুস্থ। দেখো তো তার পরবর্তী বংশধরে কেউ আক্রান্ত নাই, তাহলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? 0%। এবার আসি সুস্থ, সুস্থ একটা ছেলে, একটা ছেলের সুস্থ হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? একটা ছেলে হলে তার সুস্থ হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? যেহেতু আক্রান্ত নাই, ছেলে সুস্থই হতে হবে, তাই না? আক্রান্ত যেহেতু নাই, যেই ছেলে হোক সুস্থ হবে, অর্থাৎ সুস্থ হওয়ার সম্ভাবনা 100%, অর্থাৎ সুস্থ হওয়ার সম্ভাবনা 100%। বুঝা গেছে জিনিসটা? এবার যদি সেই প্রশ্নটাকে, এবার যদি আমি একটি মেয়ে বলি যে এই এই পরিবারে যদি একটি মেয়ে হয়, তার সুস্থ হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? সুস্থ হওয়ার সম্ভাবনা 0%। সাবাস। আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? আক্রান্ত হওয়ার সম্ভাবনা 0%। মেয়েদের হলো 3টা জিনোটাইপ হয় না, সুস্থ, আক্রান্ত, আরেকটা কি বাহক। তাহলে বাহক হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? তাহলে বাহক হওয়ার সম্ভাবনা 100%, যেহেতু 0-0 বাকিটাই, বাকি আর আছে কি 100। বুঝা গেছে জিনিসটা? এই জায়গাটা কি তোমাদের সবার ক্লিয়ার কিনা বলো? ওকে,
এখন যদি বলি একটি সন্তানের সুস্থ হওয়ার, একটি সন্তানের সন্তান, এবার কিন্তু ছেলে মেয়ে বলি নাই, তোমরা পরে পরীক্ষার হলে গিয়ে ভেজাল করবা। একটি সন্তান হলে তার সুস্থ হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? একটি সন্তান, দেখো 4 জনে 2 জন সন্তান সুস্থ, 2 জন সন্তান অসুস্থ, তাহলে সুস্থ হওয়ার সম্ভাবনা 50%। বাহক হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? সন্তান হলে 50%। পরীক্ষার হলে আমি যে প্রশ্নগুলা করব সেগুলাতে যাতে ভেজাল না লাগে। একজন 40% দিছে, তার নোবেল পুরস্কার দিব। দেখো আক্রান্ত 0% যেহেতু, তাহলে বাকি আছে সুস্থ এবং বাহক। সুস্থ 50 আর বাহক 50%। ওকে, তাহলে আমরা এইটুকু আশা করি সবাই ক্লিয়ার। বর্ণান্ধতা নিয়ে আমি আর আলোচনা করছি না, এরপরে চলে যাই আমরা হিমোফিলিয়া। ঠিক আছে, হিমোফিলিয়া। হিমোফিলিয়ার মধ্যেই দেখো হিম হিম একটা শব্দ আছে, হিম মানে রক্ত, তাই না? হিম হিম রক্ত, এই রক্ত যদি জমাট না বাঁধে তখন সেটাকে বলা হয় হিমোফিলিয়া। এই রক্ত জমাট না বাঁধার একটা অস্বাভাবিক রোগ হলো হিমোফিলিয়া, অর্থাৎ রক্ত তঞ্চনের একটা অস্বাভাবিক রোগ। এই হিমোফিলিয়া জিনিসটা হলো ক্রোমোজোম নিয়ন্ত্রিত। কোন ক্রোমোজোম নিয়ন্ত্রিত? এক্স ক্রোমোজোম। কোন ক্রোমোজোম নিয়ন্ত্রিত? এক্স ক্রোমোজোম। এক্স ক্রোমোজোমের একটা প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত হলো তোমার হিমোফিলিয়া। এই হিমোফিলিয়ায় মহারানী ভিক্টোরিয়ার 2 কন্যা বাহক ছিলেন, 2 কন্যা, একজনের নাম ছিল এলিস, আরেকজনের নাম ছিল বিয়াট্রিস। এই 2 জন বাহক ছিল মহারানী ভিক্টোরিয়া। আচ্ছা যাই হোক, এটা হলো রাশিয়ার রাজা থেকে কেমনে কেমনে আসছিল, বিশাল একটা কাহিনী আছে। তো দেখো এই হিমোফিলিয়াটা 2 ধরনের হয়, একটা হলো হিমোফিলিয়া এ আর একটা হলো হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া কয় ধরনের হয়? 2 ধরনের হয়, একটা হলো হিমোফিলিয়া এ আর একটা হলো হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া এ কত নাম্বার ফ্যাক্টরের অভাবে হয়? হিমোফিলিয়া এ বা যেটাকে বলা হয় ক্লাসিক্যাল হিমোফিলিয়া, এই ক্লাসিক্যাল হিমোফিলিয়াটা হলো 8 নাম্বার ফ্যাক্টরের অভাবে হয়। হিমোফিলিয়া বি, যেটারে আরেকটা নামে ডাকা হয় ক্রিসমাস ডিজিজ, এই ক্রিসমাস ডিজিজ হলো 9 নাম্বার ফ্যাক্টরের অভাবে হয়। ঠিক আছে, এই যে হিমোফিলিয়া, তাহলে হিমোফিলিয়া দেখো, এই হিমোফিলিয়া কিন্তু একটা মারাত্মক রোগ। 16 বছর বয়সের মধ্যে কারো হিমোফিলিয়া হলে মাথার মধ্যে অতিরিক্ত রক্তক্ষরণ হয় এবং মানুষ মারা যায়, মারাত্মক একটা জিনিস। হ্যাঁ, এই হিমোফিলিয়া কিভাবে প্রকাশ পায়? হিমোফিলিয়া দেখো কিভাবে পুরুষের জিনোটাইপ এবং স্ত্রীর জিনোটাইপ। পুরুষের জিনোটাইপ হিমোফিলিয়ার ক্ষেত্রে কি হবে ভালো করে খেয়াল করো। পুরুষের জিনোটাইপ হলো XY, যেহেতু এক জিন এটাতে কি হয় সংক্রমিত হয়, তাহলে এটাকে যদি আমরা এইচ দিয়ে প্রকাশ করি তাহলে কি পাচ্ছি? আচ্ছা আমি এটা পরে এটা হলো XACY। ঠিক আছে, এখন দেখো পুরুষ স্ত্রী দেহের ক্ষেত্রে হিমো জিনোটাইপ কি XX লিখে ফেললাম। এবার দেখো মনে হচ্ছে না এটা কার অনুরূপ, বলতো এটা কার অনুরূপ মনে হচ্ছে? জিনোটাইপটা কার অনুরূপ? কালার ব্লাইন্ডের অনুরূপ, তাই না? তাহলে আমরা যে চেকার বোর্ডটা লিখছিলাম মনে আছে, যে চেকার বোর্ডটা আঁকছিলাম, সেই চেকার বোর্ডে যদি আমরা ফিরে যাই, এই চেকার বোর্ড যদি ফিরে যায়, তাহলে শুধু এই সি এর জায়গায় যদি দেখো তো, এই সি এর জায়গায় যদি আমরা কি বসাই দিই, যদি আমরা এইচ বসাই দিই, দেখা যাচ্ছে এই যে এইচ বসাই দিই, তাহলে আমাদের চেকার বোর্ড কমপ্লিট হয়ে গেল, তাই না? ঠিক না? তাহলে আবার হুবহু এই জিনিস না, বুঝে গেছে কথাটা? তোমাদেরকে আবার এটা আলাদা করে বুঝাইতে হবে কে হিমোফিলিয়া হবে কে হিমোফিলিয়া হবে না, বুঝানোর দরকার আছে। দেখো তো এখানে যদি আমরা এই যে এটাতে যদি আমরা কি করে দিই, সিটা চেঞ্জ করে যদি আমরা কি বসাই, এইচ বসাই, তাহলে আমাদের চলে আসতেছে। এটা একদম ইজি কিন্তু, তাই না? একই জিনিসটা, শুধু সি এর জায়গায় কি বসাবা, এইচ বসাইলা, তাই না? তাহলে এই 2টা জিনিস আমি এই জন্যই সেভ করে রাখছিলাম বোঝানোর জন্য। তাহলে হিমোফিলিয়ার, তাহলে একইভাবে হিমোফিলিয়াতে তাহলে কে আক্রান্ত হবে আর কত পার্সেন্ট আক্রান্ত হবে সবই আমরা বুঝতে পারবো। হিমোফিলিয়া আক্রান্তদের ক্ষেত্রে বেশি সমস্যা হয় মেয়েদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে খেয়াল রাখবা, মেয়েদের যে মাসিক যেটা হয় রজস্রাব, এটার সময় যখন কারো হিমোফিলিয়া হয় এত বেশি ব্লিডিং হয়
যে এটা তোমার কল্পনারও বাইরে। তো একটা মেয়ে হিমোফিলিয়া আক্রান্ত কিনা সেটা অনেক সময় তার এই ব্লিডিং ফেজ দেখেও বোঝা যায়, ঠিক আছে? কারণ যদি কোনো মেয়ে, তোমরা আবার ভয় পাও না মেয়েরা, দেখো এটা যদি অনেক সময় নর্মালি হতে পারে, অতিরিক্ত রক্তক্ষরণ নর্মালও হতে পারে, ঠিক আছে? যদি কারো খুব বেশি হয়, যারা সিমটোমেটিক ক্যারিয়ার, ঠিক আছে, সিমটোমেটিক ক্যারিয়ার যারা, তাদের ক্ষেত্রে হলো মাসিকের সময় প্রচুর পরিমাণ ব্লিডিং হয়, ঠিক আছে? তো এগুলাকে বলা হয় সিমটোমেটিক ক্যারিয়ার। তো সরি, তো এই ক্ষেত্রে কি হয় তাহলে, সিমটোমেটিক ক্যারিয়ার যারা, তাদের কি হবে, রজস্রামের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হবে। তবে নর্মালও অনেক কারণে হতে পারে, মেয়েরা ভয় পায় না, ঠিক আছে? দুঃখিত আমি এভাবে বলার জন্য, অনেকে আবার ভয় পেয়ে যাবা, এই জন্য বলতেছি। এটা নর্মালি হয়, অনেক সময় মেয়েদের অনেক বেশি হতে পারে, এটা স্বাভাবিক কারণেও হতে পারে, তো টেনশনের কিছু নাই। এবার দেখো এই জিনিসটাকে খেয়াল রাখবা। এখন দেখো হিমোফিলিয়ার কারণে আর কি হতে পারে। কারো যদি জয়েন্ট, হ্যাঁ জয়েন্ট যেখানে আছে, ছেলেদের যে জয়েন্ট বা মেয়েদের যে জায়গায় জয়েন্ট আছে, জয়েন্টের ওখানে যদি অতিরিক্ত ব্লিডিং হয়, অতিরিক্ত ব্লিডিং হতে পারে, যেটাকে বলা হয় হ্যামার্থ্রোসিস। নাম শুনেছি কিনা আমি জানি না। যখন কারো জয়েন্টে ব্লিডিং হওয়াটা খুব রেয়ার, যদি কোনো কারণে জয়েন্ট থেকে হিউজ পরিমাণ ব্লিডিং হয়, হিমোফিলিয়ার কারণে হয়ে থাকে, যেটাকে বলা হয় হেমার্থ্রোসিস। এখন ছেলেদের ক্ষেত্রে হিমোফিলিয়া রোগ প্রকাশ পাচ্ছে কি অবস্থায়, দেখো তো একটা মজার জিনিস কিন্তু, তাই না? দেখো মেয়েদের ক্ষেত্রে কিন্তু দুইটা ক্রোমোজোমই যখন হিমোফিলিয়া জিন দ্বারা কি হয়, আক্রান্ত হচ্ছে, তখন হলো তোমার সে রোগ প্রকাশ পাচ্ছে, অর্থাৎ হোমোজাইগাস অবস্থায়। আর এই ক্ষেত্রে কি হচ্ছে, এই জিনটা কিন্তু হেটারোজাইগাস, এর মধ্যে একটা জিন আক্রান্ত হলে এবং আরেকটা জিন কিছু না হওয়ার পরেও সে আক্রান্ত হয়ে যাচ্ছে, এরকম যদি হয় তখন সেটাকে বলা হয় হেমিজাইগাস। তখন এটাকে কি বলা হয়, হেমিজাইগাস। যদি একটা জিন আক্রান্ত হওয়ার কারণে রোগ প্রকাশ পায়, তখন সেই দশাটাকে আমরা কি বলতেছি, হেমিজাইগাস। তাহলে ছেলেদের ক্ষেত্রে কোন অবস্থায় হিমোফিলিয়ার বা বর্ণান্ধতার রোগটা প্রকাশ পায়, হেমিজাইগাস নাকি হোমোজাইগাস অবস্থায়? বোঝা গেছে জিনিসটা? আচ্ছা, তাহলে ক্লিয়ার জিনিসটা না? এবার আরেকটা জিনিস নিয়ে আমাদের আলোচনার ছিল, সেটা হলো ডিএমডি। ডিএমডি কি? ডুচেনি মাস্কুলার ডিস্ট্রফি। ডিএমডি বা ডুচেনি মাস্কুলার ডিস্ট্রফি। এই ডুচেনি মাস্কুলার ডিস্ট্রফি নামকরণ করছেন কে? নামকরণ করছে বেঞ্জামিন, বেঞ্জামিন অ্যামান্ড, তার নাম বেঞ্জামিন অ্যামান্ড হলো এটার নামকরণ করেন। ইনি ছিলেন ফরাসি স্নায়ুবিজ্ঞানী, ঠিক আছে? এই যে এটা ডুচেনি মাস্কুলার ডিস্ট্রফি, দেখো ডুচেনি মাস্কুলার, মাস্কুলার বলতে একটা শব্দ আসছে না, মাসেল। মাসেল জিনিসটা, মাসেল মানে কি, পেশি। পেশি জিনিসটা কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি। বলতো আমাদের দেহে কত ধরনের পেশি প্রোটিন আছে, কে বলতে পারবা? 3000। সাবাস। মানুষের দেহে 3000 ধরনের পেশি প্রোটিন আছে। এই পেশি প্রোটিন গুলা খেয়াল করো, এই পেশি প্রোটিন গুলাতে, এই পেশি প্রোটিন গুলাতে যদি একটা জিন অবস্থান করে XP21 লোকাসে, XP21 লোকাসে যখন পেশি প্রোটিনের XP21 লোকাসে যখন ডিস্ট্রোপিন জিন অবস্থান করে, এবং এই ডিস্ট্রোপিন জিনটা শুধুমাত্র এক্স ক্রোমোজোমকে আক্রান্ত করলেই আক্রান্ত হয়ে যায়। তাহলে চিন্তা করো তো, সেম টু সেম, তাহলে এই ক্ষেত্রে কে বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা, ছেলে নাকি মেয়ে? যেহেতু এক্স ক্রোমোজোম আক্রান্ত হলেই আক্রান্ত হয়ে যায় ছেলে। তাহলে ডিস্ট্রপিন জিন, তাহলে ডুচেনি মাস্কুলার ডিস্ট্রপিও কাদের বেশি হবে? ছেলেদেরই বেশি হবে, ঠিক আছে? এই যে ডুচেনি মাস্কুলার ডিস্ট্রপিন জিন, ভালো করে খেয়াল করো, XP21 লোকাসে অবস্থান করে। পরে এই ডিস্ট্রপিন জিনের কারণে, কোষের ভেতরে, পেশির যে কোষগুলা থাকে না, পেশির কোষের ভেতরে কি কি জমা হতে থাকে?
ক্যালসিয়াম। ক্যালসিয়াম জমা হতে হতে এই কোষগুলা কি হয়ে যায়, শক্ত হয়ে যায়। ক্যালসিয়াম জমা হতে হতে কোষগুলা কি হয়ে যায়, শক্ত হয়ে যায়। এখন চিন্তা করো তো, তোমার মাসেল গুলা শক্ত হয়ে গেলে তোমার নাড়াচাড়া করা কি ইজি হতো নাকি টাফ হইতো? অবশ্যই টাফ হইতো, ঠিক আছে। তাহলে মাসেল যখন শক্ত হয়ে যায়, তার হাঁটা চলার শক্তি চলে যায়, সে ধীরে ধীরে পঙ্গু হয়ে যায়, এবং এই পঙ্গুটা অনেক দ্রুত সময়ে হয়ে যেতে পারে। একটা সময় গিয়ে সে তারপর কি হয়, মারা যায়। তাহলে খেয়াল করো, ডিস্ট্রপিন জিন, তাহলে মাসকুলার ডিস্ট্রপির জন্য দায়ী জিনের নাম কি, ডিস্ট্রপিন জিন। এটা মূলত কোন ক্রোমোজোমের মধ্যে সীমাবদ্ধ থাকে, এক্স ক্রোমোজোম নাকি ওয়াই ক্রোমোজোম? না, স্টিফেন হকিং এর মোটর নিউরন ডিজিজ ছিল, এটা আরেকটা জিনিস। হ্যাঁ, দেখো, এটা হলো, তাহলে এটা হলো ক্যালসিয়াম যদি ঢুকে তখন হলো শক্ত হয়ে, তাহলে এক্স ক্রোমোজোম সম্পর্কিত। এখন আসি, এই এই যে তাহলে ডিএমডি, ডিএমডি জিনিসটা জটিল নাকি সরল ধরনের রোগ? অবশ্যই জটিল রোগ, ঠিক আছে। এই ডিএমডির চিকিৎসা কি? এই ডিএমডি ডুসিনি মাস্কুলার চিকিৎসা হলো জিন থেরাপি। এটা হলো কোন থেরাপি দিতে হয়, জিন থেরাপি দিতে হয়। এই জিন থেরাপি নিয়ে যে জার্নালে প্রথম প্রকাশ হয় তার নাম হলো ল্যান্সেট জার্নাল। তার নাম কি, ল্যান্সেট জার্নাল। এখানে হলো প্রথম প্রকাশ হয় এই ডুসিনি মাস্কুলার ডিস্ট্রফির চিকিৎসা নিয়ে। এই ডুসিনি মাস্কুলার ডিস্ট্রফি কয় ধরনের আছে? ডুসিনি মাস্কুলার ডিস্ট্রফি আছে 30 ধরনের। ডুসিনি মাস্কুলার ডিস্ট্রফি আছে কয় ধরনের? 30 ধরনের। এর মধ্যে 9টা হচ্ছে শক্তিশালী আর বাকিগুলো হচ্ছে দুর্বল। এই 9টা শক্তিশালী গুলাকে বলা হয় প্রধান ডিস্ট্রপিন রোগ বা মাস্কুলার ডিস্ট্রফি। তাহলে মাস্কুলার ডিস্ট্রফি কয় ধরনের আছে? 30 ধরনের, যার মধ্যে 9টি শক্তিশালী বা প্রধান, আর বাকিগুলো হলো দুর্বল, বা এগুলো হলো পাওয়া যায় না, ঠিক আছে। এগুলো হলো খুব একটা পাওয়া যায় না, এই জন্য হলো রোগগুলা হয় না, ঠিক আছে, সহজে পাওয়া যায় না। তো দুর্বল টাইপের এগুলা যে কোষটা আছে, এগুলা যেমনি দুর্বল তেমনি হলো পাওয়া যায় না। তো দুর্বল এবং একটা কথা একসাথে খেয়াল রাখবা, দুর্লভ, দুইটা একসাথে খেয়াল রাখবা, ঠিক আছে। এখন আসি এই জিনিসগুলা, তাহলে এই ডিস্ট্রফি হলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয়। পেশির দুর্বলতা, যে পেশি যখন তোমার সমন্বয় করতে পারবে না, হাঁটতে পারবে না, দ্রুত হলো তার কি চলন শক্তি হারায় ফেলে, মনে থাকবে জিনিসটা। এখন এই মাস্কুলার ডিস্ট্রফির কোনো ওষুধ আছে কিনা, জিন থেরাপির বাইরে ওষুধ আছে যেগুলা, সেগুলোর নাম কি, কার্বামাজেপিন, ব্যাকলোফেন, ঠিক আছে। এগুলো হলো পেন কিলার বলা হয় এগুলাকে, ঠিক আছে, ব্যাকলোফেন, কার্বামাজেপিন এবং মেক্সিলেটিন, ঠিক আছে। এগুলো হলো ডিএমডির ওষুধ। এখন এগুলো হলো আমাদের সেক্স ক্রোমোজোমাল যে 3টা ডিজিজ নিয়ে আমি আলোচনা করব সেগুলোর কথা বলছি। এগুলো ছাড়াও কিন্তু আরো সেক্স ক্রোমোজোমাল ডিজিজ আছে, যেমন রাতকানা। সেক্স লিঙ্ক ডিসঅর্ডার কয়টা আছে টোটাল? তোমাদের বইয়ে দেখবা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার দেওয়া আছে 60টা। তো এই যে একটা জিনিস হলো যে রাতকানা, এই রাতকানা কিন্তু রাতে কোনো কিছু দেখতে পায় না, কিসের জন্য? ভিটামিন এ এর অভাবে। ডায়াবেটিস ইনসিপিডাস, এই ডায়াবেটিস ইনসিপিডাস মনে আছে কোন হরমোনের জন্য হয়? পড়াইছিলাম তোমাদেরকে, আচ্ছা যদি না পড়াই থাকি তাহলে পড়াবো। এটা হলো এডিএইচ। হ্যাঁ, এডিএইচ এর কি হয়? এডিএইচ অ্যান্টি ডায়াবেটিক হরমোনের অভাবে হয় ডায়াবেটিস ইনসিপিডাস, অস্বাভাবিক মূত্রত্যাগ হয়। এটার অভাব মানে কি? অস্বাভাবিক মূত্রত্যাগ। এটার অভাব যদি হয়, জিনগত কারণে এটার অভাব দেখা যায়, এবং অস্বাভাবিক মূত্রত্যাগ করার কারণে যে ডায়াবেটিসটা হয় সেটার নাম হলো ডায়াবেটিস ইনসিপিডাস। এবার আসি ফ্রাজাইল এক্স সিনড্রোম। এটাও হলো ফ্রাজাইল এক্স সিনড্রোম, এটাও এক্স ক্রোমোজোম সম্পর্কিত, ঠিক আছে। এবং এটার কারণে যেটা হয়, অটিজম এবং মানসিক ভারসাম্য হারায় ফেলে। হাইপার ট্রাইকোসিস, হাইপার ট্রাইকোসিস জিনিসটা হলো কি, দেখো হাইপার মানে কি বেশি বেশি, ট্রাইকোসিস মানে হলো লো। যদি সারা দেহে, অনেকে আছে না যার সারা দেহে লোমে ভরে যায়, তাদেরকে বলা হয় হাইপার ট্রাইকোসিস। অর্থাৎ সারা দেহে ঘন লোম থাকলে তাদেরকে বলা হয় হাইপার হাইপার ট্রাইকোসিস। এবার আসি টেস্টিকুলার ফেমিনাইজেশন। দেখো নামের মধ্যে আছে যে টেস্টিকল হারায় যাচ্ছে আর ফেমিনাইজেশন হয়ে যাচ্ছে, তার মানে কি, কি হয়ে যাচ্ছে? এটা কি হয়ে যাচ্ছে তাহলে খেয়াল করো, টেস্টিকুলার ফেমিনাইজেশন, টেস্টিকল হারায় যাচ্ছে আর ধীরে ধীরে ফিমেল হয়ে যাচ্ছে। অর্থাৎ পুরুষ যদি ধীরে ধীরে স্ত্রীতে পরিণত হয়, পুরুষ যদি ধীরে ধীরে
কি হয়, স্ত্রীতে পরিণত হয়, তখন সেটাকে বলা হয় টেস্টিকুলার ফেমিনাইজেশন। ঠিক আছে, ছেলে মেয়ে হয়ে যাবে। সাবাস সাবাস মিথিলা, এতক্ষণে বুঝছে ছেলে মেয়ে হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এগুলা কারো জীবনে না আসুক, এটাই হলো আমাদের চাওয়া। তাহলে আশা করি সবাই বুঝে গেছো এতটুকু। না, এটা এখনো হয় নাই। এখন আসছি আমরা, আমার জানা মতে, জানি না আমি, বৃক্ষ মানব কি। বৃক্ষ মানব হলো তো, এটা তো আরেক জিনিস, এটা আলাদা জিনিস। ওটাও জিনগত সমস্যা। ওটা আসলে তার আর এত বেশি স্কিন ডিজিজ এটা। আচ্ছা, জান্নাতুল বলতেছে, কি বলতেছে? আচ্ছা, সে রাগ করছে। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি কিন্তু সবারই মেসেজ পড়ি, চিন্তার কিছু নাই। আচ্ছা, অ্যাবিও ব্লাড গ্রুপ, টেনশনের কিচ্ছু নাই, আমি সবার মেসেজই পড়তেছি। যখনই কেউ ভুল বলে তখনই আমি তারে ধরি। হ্যাঁ, অ্যাভিও ব্লাড গ্রুপ। অ্যাভিও ব্লাড গ্রুপ হলো আবিষ্কারক কে? অ্যাভিও ব্লাড গ্রুপের আবিষ্কারক কে বলতো? কার্ল ল্যান্ডস্টেনার। কার্ল ল্যান্ডস্টেনার, এই যে কার্ল ল্যান্ডস্টেনার, কার্ল ল্যান্ডস্টেনার কিন্তু ব্লাড গ্রুপের আবিষ্কারক। কত সালে এই অ্যাভিও ব্লাড গ্রুপ আবিষ্কার হয়? 1901 সালে। কত সালে? 1901 সালে। অস্ট্রিয়ান বিজ্ঞানী ছিলেন। আর তিনি নোবেল পান হলো 1930 সালে। তিনি কত সালে নোবেল পান? 1930 সালে। এই যে 1965 সাল পর্যন্ত আরো কতটি ব্লাড গ্রুপ আবিষ্কৃত হয় বলতো? 1965 সাল পর্যন্ত আরো 13টি ব্লাড গ্রুপ আবিষ্কৃত হয়। তবে বর্তমানে 21টি ব্লাড গ্রুপ আছে যদিও বলে, তো এখন তো আরো নতুন নতুন আবিষ্কৃত হচ্ছে। একটা ব্লাড গ্রুপের নাম কি তোমরা শুনছো? বোম্বে ব্লাড গ্রুপ। এটা পেপারে দেখছিলাম একদিন, একটা মানুষের পাওয়া গেছিল। ঠিক আছে, আচ্ছা। এখন আসি আমরা, এই যে ব্লাড গ্রুপ, এই ব্লাড গ্রুপ হলো, দেখো এই ব্লাড গ্রুপিংটা করা হয় লোহিত রক্তকণিকা বা আরবিসির মেমব্রেনে। দুই ধরনের অ্যান্টিজেন থাকে, একটা হলো এ অ্যান্টিজেন, আরেকটা হলো বি অ্যান্টিজেন। ঠিক আছে, এই এ অ্যান্টিজেন এবং বি অ্যান্টিজেনের উপর ভিত্তি করে আহ রক্তের গ্রুপিং করা হয়। গোল্ডেন গোল্ডেন ব্লাড, এটা তো কখনো শুনি নাই। দেখো, রক্তের গ্রুপ হলো তাহলে এই অ্যান্টিজেনের উপর ভিত্তি করে করা হয়। যে মানুষের যে মানুষের বডিতে এ অ্যান্টিজেন থাকবে তার রক্তের গ্রুপ হবে, এটা আমি শুনি নাই সাজিদ। রক্তের গ্রুপ যদি দেখো, যার যার এ অ্যান্টিজেন থাকবে তার রক্তের গ্রুপ হবে এ, যার বি অ্যান্টিজেন থাকবে তার রক্তের গ্রুপ হবে বি। আর যার দুইটা অ্যান্টিজেনই থাকবে, যার আরবিসিতে সেটা হলো রক্তের গ্রুপ হলো কি হবে? এ বি। তার রক্তের গ্রুপ হবে কি? এ বি। আর যদি দেখো এ বি কোনোটাই না থাকে অ্যান্টিজেন, তখন তার রক্তের গ্রুপ হয় ও। তাহলে এগুলা অ্যান্টিজেন অনুসারে ব্লাড গ্রুপিং এর নামকরণ করা হচ্ছে। কি অনুসারে? অ্যান্টিজেন অনুসারে ব্লাড গ্রুপিং এর নামকরণ করা হচ্ছে। এখন এ অ্যান্টিজেন থাকলে অ্যান্টিবডি কোনটা থাকবে? এ অ্যান্টিজেন থাকলে অ্যান্টিবডি থাকবে হলো বি। আর বি অ্যান্টিজেন থাকলে অ্যান্টিবডি থাকবে এ। অ্যান্টিজেন যদি দুইটাই থাকে কোনো অ্যান্টিবডি থাকবে না, অ্যান্টিজেন যদি কোনোটাই না থাকে তাহলে দুইটা অ্যান্টিবডি পাওয়া যাবে। এটাই হলো রক্তের গ্রুপিং। এখন রক্তের গ্রুপ এ যাদের, খেয়াল করো, এ রক্তের গ্রুপ যাদের এ রক্তের গ্রুপ যাদের, তাদের তাহলে কোন অ্যান্টিজেন থাকবে? এ অ্যান্টিজেন। আর কোন অ্যান্টিবডি থাকবে? বি অ্যান্টিবডি। যাদের রক্তের গ্রুপ বি, তাদের হলো কোন অ্যান্টিজেন থাকবে? বি অ্যান্টিজেন। কোন অ্যান্টিবডি থাকবে? এ। যাদের রক্তের গ্রুপ এ বি, তাদের এবি অ্যান্টিজেন থাকে কিন্তু অ্যান্টিবডি থাকে না। যাদের রক্তের গ্রুপ ও, তাদের কোনো অ্যান্টিজেনই থাকে না কিন্তু দুইটা অ্যান্টিবডি, অর্থাৎ এ বি, দুইটা অ্যান্টিবডি থাকে। এখন আসি এ গ্রুপ রক্তের পরিমাণ, যে এ গ্রুপ, এ বি, এ বি ও, এই চারটার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে রক্তের গ্রুপ হলো কাদের বেশি পরিমাণে থাকে বলতো? সবচেয়ে বেশি কাদের? সবচেয়ে বেশি কাদের? বি। বি হলো গরুর রক্ত, তাই না? এটা হলো আমারও। দেখো এই বি হলো সবচেয়ে বেশি, এটার পরিমাণ হলো 35%। বি হলো কত? 35%। ঠিক আছে, এখন আসি আমরা, বি এর পরে 2 নম্বরে অবস্থান করতেছে কারা? 2 নম্বরে অবস্থান করতেছে কারা? এটা হলো পরিমাণের দিক থেকে কার কত পার্সেন্ট। ঠিক আছে, পরিমাণের দিক থেকে। আচ্ছা,
ঈশিতা এমনি বলছি গরুর রক্ত বেশি পরিমাণে পাওয়া যায় এই জন্য। সেকেন্ড অবস্থানে হলো কারা? সেকেন্ড অবস্থানে হলো ও। ও এর পরিমাণ কত পার্সেন্ট? ও এর পরিমাণ কত পার্সেন্ট? 34%। ও এর পরিমাণ কত পার্সেন্ট? 34%। আচ্ছা, এবার আসি এ। এর পরিমাণ কত পার্সেন্ট বলো তো? কে পারবা? এর পরিমাণ হলো 23%। এর পরিমাণ হলো, তাহলে এ রক্তের গ্রুপ আছে এরকম মানুষের পরিমাণ কত? 23%। আর এ বি এর পরিমাণ হলো 8%। তাহলে এ বি এর পরিমাণ কত? 8%। টোটাল তাহলে টোটাল কত পার্সেন্ট খেয়াল করো তো? তাহলে টোটাল কত পার্সেন্ট? টোটাল হলো 100%। এখন এই যে রক্তের গ্রুপ, আচ্ছা আমি যাচ্ছি তো, বি পজিটিভ বি নেগেটিভ আমাকে যেতে দাও। এই যে রক্তের গ্রুপের মধ্যে আবার দেখো পজিটিভ নেগেটিভ এই যে জিনিসটা বলা হয়, এগুলো আসে কিভাবে? এগুলো আসে হলো আরএইচ ফ্যাক্টর। এগুলাকে কি বলা হয়? আরএইচ ফ্যাক্টর। এই আরএইচ ফ্যাক্টর আসলে এক ধরনের ব্লাড গ্রুপিং। এই আরএইচ ফ্যাক্টর জিনিসটা আবিষ্কার করছেন কে? এটা আবিষ্কার করছেন হলো আরএইচ ফ্যাক্টর যেটা, এটার বা আরএইচ রক্ত গ্রুপ যেটা, এটার আবিষ্কারক হলো স্টেনার এবং উইনার। ল্যান্ড স্টেনার এবং উইনার এই দুইজন হলো এটার আবিষ্কারক। তো এই যে আবিষ্কারক, এই আরএইচ ফ্যাক্টর জিনিসটা কি? তাহলে এই আরএইচ ফ্যাক্টরটা হলো 6টা অ্যান্টিজেনের সমষ্টিতে গঠিত। আরএইচ ফ্যাক্টর হলো 6টা অ্যান্টিজেনের সমষ্টিতে তৈরি। এই 6টা অ্যান্টিজেন হলো কি কি? সি, ডি, ই, ছোট সি, ছোট ডি এবং ছোট ই। এই যে 6টা অ্যান্টিজেনের সমন্বয়ে তৈরি হলো আরএইচ ব্লাড গ্রুপিং। তো এখানে ভালো করে খেয়াল করো এই সি, ডি, ই এবং ছোট সি, ছোট ডি এবং ছোট ই, এই 6টা অ্যান্টিজেনের সমষ্টিতে হলো কি হয়? আরএইচ ফ্যাক্টর বা আরএইচ গ্রুপ। এটা কে বলছে? এটা বলছে এটা কে বলছে? ফিশার হলো বলছে 6টা অ্যান্টিজেন নিয়ে হলো আরএইচ ফ্যাক্টর। এই 6টা অ্যান্টিজেনের সমষ্টিটা বা ইকুয়েশনটা কি রকম হবে? একই সাথে যদি সি ডি ই হতে পারে, ভালো করে খেয়াল করো, সি ডি ছোট ই হতে পারে, অথবা সি ডি ই হতে পারে, এভাবে হতে পারে, অথবা অথবা কি হতে পারে? দেখো এই 3 ভাবে হতে পারে, অথবা এরকম হতে পারে, ছোট সি, ছোট ডি, ছোট ই। এখন খেয়াল করো, এখানে 3টাই বড় হাতের, এখানে 2টা বড় হাতের, এখানে একটা বড় হাতের। এরকম যদি সমন্বয় থাকে, অর্থাৎ একটা যদি প্রকট অ্যান্টিজেন থাকে, এগুলোকে বলা হয় প্রকট অ্যান্টিজেন, এগুলোকে বলা হয় প্রচ্ছন্ন অ্যান্টিজেন। মিনিমাম একটা যদি প্রকট অ্যান্টিজেন থাকে, তাহলে হলো সেই ব্লাড গ্রুপিংটা হবে পজিটিভ। আর কারো যদি 3টা জিনই যদি প্রচ্ছন্ন হয়, তখন সেটাকে বলা হয় নেগেটিভ। এই এটা হলো খুবই রেয়ার, মানে আনকমন। হ্যাঁ, নেগেটিভ হওয়াটা, তাহলে নেগেটিভ হইতে হলে 3টাকেই কি হতে হচ্ছে? প্রচ্ছন্ন হইতে হচ্ছে। এই প্রচ্ছন্ন হওয়াটা সম্ভাবনাটা কি থাকে? কম থাকে। এই জন্য নেগেটিভ ব্লাড গ্রুপের পরিমাণটাও দেখবা কি কম। তাহলে বি পজিটিভ মানে আর বি নেগেটিভ মানে কি বুঝতে পারছো এবার, যারা জিজ্ঞেস করতেছিলাম? তাহলে এভাবে হলো ব্লাড গ্রুপিং করা হয়। এখন কখনো কি এরকম হতে পারে না, হয়তো প্রশ্ন আসতে পারে যে এরকম হতে পারে না সি ডি একটা ছোট ডি? কখনোই হবে না। কারণ কি? 2টা অক্ষর কখনো একই জাতের হতে হবে না, অর্থাৎ 2টা অ্যান্টিজেন, অর্থাৎ একটা প্রকট অ্যান্টিজেন, একই একই প্রকট অ্যান্টিজেন, তার প্রচ্ছন্ন রূপ একসাথে হতে পারে না। ঠিক আছে? প্রকট এবং প্রকট অ্যান্টিজেন দেখো, সি ডি, তাহলে সি ডি ডি, এটা কি সম্ভব না? 2টা প্রকট একই একই ধরনের 2টা প্রকট জিনে সম্ভব না। একই টাইপের একটা প্রকট একটা প্রচ্ছন্ন জিনে সম্ভব না, অর্থাৎ 3টাই ভিন্ন ভিন্ন হইতে হবে। কথা বোঝা গেছে? 3টা ভিন্ন ভিন্ন হইতে হবে। এটাকে বলা হয় আরএস, যে তোমার সিকোয়েন্স, এটাকে বলা হয় আরএস সিকোয়েন্স। আচ্ছা, এখন চলে আসি আমরা আরএস ফ্যাক্টর। তাহলে এগুলো জেনে লাভ কি? আরএস ফ্যাক্টর কেন জানা লাগে? কারণ যদি কেউ বি পজিটিভের কেউ যদি বি নেগেটিভ কেউ রক্ত দেয়, তাহলে এগুলো বেশিরভাগ সমস্যা হলো গর্ভধারণের ক্ষেত্রে বা রক্ত সঞ্চালনের ক্ষেত্রে। ঠিক আছে? রক্ত জমা, ধরো একজনকে বি পজিটিভ একজন মানুষ, তার বি নেগেটিভ রক্ত দেওয়া হইলো, তখন দেখা যাবে মানে নর্মাল বিভিন্ন ধরনের রিয়েকশনের কারণে, এটাকে বলা হয় ব্লাড রিয়েকশনের কারণে সে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। আরেকটা হলো গর্ভধারণের ক্ষেত্রে হলো কি হয়, একটা যদি আরএস পজিটিভ কেউ যদি আরএস নেগেটিভ মহিলাকে বিয়ে করে, আরএস পজিটিভ যদি, খেয়াল করো, আরএস পজিটিভ মানে আমি আরো সহজ করে দিই, যদি বি পজিটিভ কেউ যদি বি নেগেটিভ কাউকে বিয়ে করে, ধরো এটা হলো মহিলা,
আর এটা হলো পুরুষ। তাদের প্রথম বাচ্চা যেটা হবে, তাদের প্রথম যে বাচ্চা হবে সেটা হবে আরএইচ পজিটিভ, অর্থাৎ তাদের ধরে দিলাম তাদের যেটা হবে সেটা বি বা এ বা যেই ব্লাড গ্রুপই হোক, যেই ব্লাড গ্রুপই হোক কিন্তু কি হবে, পজিটিভ হবে। যে ব্লাড গ্রুপই হোক কি হবে, পজিটিভ হবে। আচ্ছা, এখন এই পজিটিভ ব্লাড গ্রুপ হওয়ার পরে এখন দেখো, এখন দেখো এই যে পজিটিভ হওয়ার বাচ্চা যেহেতু পজিটিভ, আরএইচ পজিটিভ হয়ে জন্মাবে, একটা অ্যান্টিবডি তৈরি হবে। সেই অ্যান্টিবডিটা, এই পজিটিভের অ্যান্টিবডিটা ভালো করে শোনো, পরে লিখিও, ঠিক আছে? আর এই পজিটিভের কারণে একটা অ্যান্টিবডি সৃষ্টি হবে। সেই অ্যান্টিবডিটা তাহলে কার, যেহেতু মায়ের ভ্রূণ ভ্রূণ অবস্থায় তো মায়ের শরীরেই থাকে, তাই না? তাহলে এই আরএইচ পজিটিভের যে অ্যান্টিবডিটা, এটা কার শরীরে প্রবেশ করছে, মায়ের শরীরে প্রবেশ করছে, ঠিক আছে? এটা কিন্তু মায়ের শরীরের জন্য অ্যান্টি অ্যান্টি আরএইচ, হ্যাঁ, অ্যান্টি ফ্যাক্টর। এখন খেয়াল করো, যখন দ্বিতীয় বাচ্চা নিবে, প্রথম বাচ্চা তো নিয়ে নিল, যখন দ্বিতীয় বাচ্চা নিবে তখন গিয়ে দেখা দিবে আসল কমপ্লিকেশন কি হবে। দ্বিতীয় বাচ্চার যে আরবিসি গুলা হবে, সেই আরবিসি গুলা ভেঙে যাবে। আরবিসি গুলা ভেঙে গেলে কি হয়, হিমোলাইসিস। যেহেতু আরবিসি ভেঙে যায়, আরবিসি ভেঙে যাওয়াকে বলা হয় হিমোলাইসিস। হিমোলাইসিস হলে কি হবে, ভালো করে খেয়াল করো। হিমোলাইসিস, হিমোলাইসিস মানে হিমোগ্লোবিন আরবিসি থেকে কি বের হয়ে যাবে, হিমোগ্লোবিন বের হয়ে যাবে। এই হিমোগ্লোবিন বের হয়ে দুইটা ভাগে ভাগ হবে, হিম এবং গ্লোবিন। পরে এই যে হিম যেটা হিম থেকে কি হবে, বিলিরুবিন সৃষ্টি হবে। আয়রন অংশ সরে গিয়ে কি সৃষ্টি হবে, বিলিরুবিন সৃষ্টি হবে। তাহলে চিন্তা করো, আরবিসি যখন ভেঙে যাচ্ছে, আরবিসি ভেঙে যাওয়ার কারণে কি হয়ে যাচ্ছে, বিলিরুবিনের পরিমাণ বেড়ে যাচ্ছে। চিন্তা করো, বিলিরুবিনের পরিমাণ বেড়ে গেলে কি হয়, হলুদ হয়ে যায়। হলুদ হয়ে গেলে সেটাকে কি বলা হয়, জন্ডিস হয়ে যায়। আচ্ছা, তোমার ফ্যামিলিতে কি হয়েছে এটা পরে শুনতেছি, দেখো জন্ডিস হয়ে যায়। জন্ডিস হয়ে গেলে এক সময় সে অতিরিক্ত জন্ডিসের কারণে মারা যায়। এটাকে বলা হয় ইরাইথ্রো, দেখো ইরাইথ্রোব্লাস্ট, ইরাইথ্রোব্লাস্টোসিস, ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস, ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এখন ব্লাস্ট শব্দটা কি বলছিলাম মনে আছে, পরিণত নাকি অপরিণত? যারা প্রথম ক্লাস করছিল জানো, ব্লাস্ট শব্দের অর্থ হলো অপরিণত। ব্লাস্ট শব্দের অর্থ হলো অপরিণত। এই অপরিণত আরবিসি যখন ফিটাস, ফিটাস মানে কি, ভ্রূণ, তাই না? এই ফিটাসের যখন তোমার কি হচ্ছে, অপরিণত আরবিসি কি যাচ্ছে, ওটোসিস মানে ফেটে যাওয়া বা কি হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া, ঠিক আছে, বা ভেঙে যাওয়া। তাহলে এই যে অপরিণত আরবিসি, যখন ফিটাসের অপরিণত আরবিসি ফেটে যায়, সেটাকে বলা হয় ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এখন এটার আরেকটাও নাম আছে, এটাকে বলা হয় এসডিএন, হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন, হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন এটাও বলা হয়। এখন এখন একটু জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো এই যে আরবিসি যেটা আছে, এই আরবিসি ভাঙন থেকে তাহলে কিভাবে রক্ষা পায়। এখন হলো অ্যান্টি ডি নামে একটা ইনজেকশন পাওয়া যায়, যেটা হলো তোমার দিলেই কি হয়ে যায়, সুস্থ হয়ে যায়, ঠিক আছে? এটা দিলেই তোমার কি হয়ে যায়, সুস্থ হয়ে যায়, মানে কোনো পরবর্তী কোনো কমপ্লিকেশন হয় না। এই জন্য এখন বাংলাদেশের বা পৃথিবীর যে কোনো মানুষ, ধরো বি পজিটিভ, চোখ বন্ধ করে বি নেগেটিভ কে কি করতে পারবে, বিয়ে করতে পারবে, টেনশনের কিছুই নাই। বুঝতে পারছো জিনিসটা, অ্যান্টি ডি দিয়ে দে। তাহলে এগুলো জানার দরকার কি, এতক্ষণ আমরা জানছি কারণ এগুলো অনেক আগে আবিষ্কার হয়েছে, এই জন্য এখন এগুলোর কোনো ভ্যালুই নাই। কারা কাদের রক্ত দিতে পারে, কে কাকে রক্ত দিতে পারে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, কে কাকে রক্ত দিতে পারে। ধরো একজনের ব্লাড গ্রুপ এ, সেই কাকে কাকে রক্ত দিতে পারবে, ঠিক আছে? এ ব্লাড গ্রুপ হলো, দেখো কাকে কাকে রক্ত দিতে পারবে, এভাবে শিখতে গেলে পাগল হয়ে যেতে হবে অথবা মাথা ঘুরাবে। একদম সহজ জিনিস হলো, ও হলো সবাইকে দিতে পারে, ও হলো সবাইকে দিতে পারে, এ বি এবং ও সবাইকে দিতে পারে। তাহলে এটা হলো, দেখো ও হলো সবাইকে দিতে পারে, ও হলো সার্বজনীন দাতা, ও হলো কি, সার্বজনীন দাতা। এবার দেখো, এবি, ও এ বি, এবি, ঠিক আছে? এবার দেখো সে সবার থেকে কি করতেছে, এবি সবার থেকে কি করতে পারে, নিতে পারে। এবি হলো সার্বজনীন গ্রহীতা। এখন যদি ও অপশনে না থাকে,
ও পজিটিভ আর ও নেগেটিভ অপশনে আছে, তাহলে আরো স্পেসিফিক্যালি যদি এরকম এরকম অপশনে দেয় আর কি, 4টা অপশনে দেয়, বলে কোনটা সার্বজনীন দাতা। নর্মালি ও আর এবি মনে রাখলে এদিকে হয়ে যাবে। তখন আরো স্পেসিফিক করতে গেলে পরীক্ষায় কোনটা দেখবা, ও নেগেটিভ। এবার দেখো সার্বজনীন গ্রহিতা, সার্বজনীন গ্রহিতা যদি এরকম এবি পজিটিভও থাকে এবি নেগেটিভও থাকে, তখন তো দুইটা এবি আছে, তখন কি করবো? তখন হলো স্পেসিফিক্যালি আসলে আনসার কি চাইছে, এবি পজিটিভ। এটা আসলে দুইটাই এবি ও দুইটাই, ও কিন্তু ও পজিটিভ ও নেগেটিভ দুইটাই কিন্তু দিতে পারে, কিন্তু স্পেসিফিক্যালি চাইলে ও নেগেটিভটা চাই। আর হলো এবির ক্ষেত্রে হলো সার্বজনীন গ্রহিতাকে স্পেসিফিক্যালি চাইলে, অর্থাৎ দুইটা অপশনে থাকলে এবি পজিটিভ নেগেটিভ, তখন আনসার দিতে হবে এবি পজিটিভ। মনে থাকবে জিনিসটা। এখন কাউকে রক্ত দেওয়ার আগে অবশ্যই যে কাজটা করতে হয় সেটা হলো ব্লাড গ্রুপ চেক করতে হয় এবং ক্রস ম্যাচিং করতে হয়, ক্রস ম্যাচিং করে নিতে হয়, না হলে কিন্তু রক্তের গ্রুপে কি হবে, ঝামেলা হবে, রক্তের ওই যেটা হলো আদান প্রদান বা সঞ্চালনের সমস্যা হয়। ঠিক আছে, ক্রস ম্যাচিং ডাক্তার হলে পরে বুঝতে পারবা, আপাতত দরকার নেই, শুধু নামটা মনে রাখো। ঠিক আছে, কিছু কিছু জিনিস পরে জানবা, এখন এত কিছু জেনে লাভ নেই। এখন দেখো ককেশিয়ানদের ক্ষেত্রে, ককেশিয়ানদের ক্ষেত্রে কত পার্সেন্ট ধরো বি নেগেটিভ, এ নেগেটিভ, এবি নেগেটিভ, নেগেটিভ ধরনের ব্লাড পাওয়া যায়? ককেশিয়ানদের ক্ষেত্রে হলো 15% নেগেটিভ ব্লাড পাওয়া যায়। পাইরিনিজের বাস্ক, আমাদের বছর এই প্রশ্নটা আসছিল, পাইরিনিজের বাস্ক 2010-11, 25 থেকে 35% হলো নেগেটিভ ব্লাড। তারপর হলো বেদুইন, বেদুইনদের ক্ষেত্রে হলো 18 থেকে 30% হলো নেগেটিভ ব্লাড। 18 থেকে কত পার্সেন্ট, 30% হলো নেগেটিভ ব্লাড। ঠিক আছে, এই জিনিসগুলো খেয়াল রাখবা। তাহলে আশা করি জিন তথ্য সবারই ক্লিয়ার। আজকে তোমাদের লাস্ট একটা জিনিস আছে জিন তত্ত্বের সাথে, হলো বিবর্তন। তো বিবর্তন থেকে কি কি লাগবে সেটা সম্পর্কে একটু বলে দিচ্ছি আমি। এগুলো হলো কাদের ক্ষেত্রে, ককেশিয়ান মানে কি, সাদাদের ক্ষেত্রে, পাইনিজের বাস, মঙ্গোলিয়ান, বেদুইন কারা, তাদের কাদের ক্ষেত্রে মানে কোন অঞ্চলের মানুষদের কত পার্সেন্ট আরএইচ নেগেটিভ থাকে, সেটাই বুঝা গেছে। ওকে, এখন আসি বিবর্তন। বিবর্তনে খেয়াল করো, বিবর্তন বা রিভলিউশন যেটা, সেটা হলো তোমার কিছু মতবাদ আছে, কোন মতবাদ কে দিছে এটা ভালো করে খেয়াল রাখবা। যেমন যদি বলি অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রম মতবাদ কে দিছে, অর্জিত বৈশিষ্ট্যের, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রম মতবাদ কে দিছে, ল্যামার্ক। সাবাস, বংশানুক্রম মতবাদ দিচ্ছেন কে, ল্যামার্ক। আচ্ছা, তারপরে খেয়াল করো প্রাকৃতিক নির্বাচন মতবাদ, প্রাকৃতিক নির্বাচন মতবাদ কে দিছেন, ডারউইন। সাবাস, কে দিছেন, ডারউইন। আচ্ছা, আধুনিক সংশ্লেষণ মতবাদ, একসাথে লিখে ফেলো, চ্যাপ্টারে দেখবা বইয়ের বিভিন্ন জায়গায় একসাথে করা নাই। আধুনিক সংশ্লেষণ মতবাদ কে দিছেন, এটা দিছেন, এটাকে নিও ডারউইজম বলা হয়। ঠিক আছে, নিও ডারউইনিজম বলা হয়। জার্মোপ্লাজম মতবাদ, জার্মোপ্লাজম মতবাদ কে দিছেন, এখান থেকে একটা আসবে আমার কেন জানি মনে হচ্ছে এবার। জার্মোপ্লাজম মতবাদ কে দিচ্ছেন, এটা হলো ভাইসম্যান। পরিব্যক্তি মতবাদ কে দিচ্ছেন, পরিব্যক্তি মতবাদ কে দিচ্ছেন, ওগুদা ব্রিস। পুনরাবৃত্তি মতবাদ কে দিচ্ছেন, হ্যাকেল। তাহলে এই যে কে কোন মতবাদ দিছে এটা ভালো করে খেয়াল রাখবা। ঠিক আছে, এই মতবাদগুলা কে কোনটা দিছে ভালো করে খেয়াল রাখবা। এখন চলে আসি মানবদেহের নিষ্ক্রিয় অঙ্গ। আরেকটা প্রশ্ন, নিষ্ক্রিয় অঙ্গ কোনটা? আমি কিছু লিখে দিব, তারপরে যদি বইয়ে কোনো কিছু এক্সট্রা খুঁজে পাও এগুলা লিখে ফেলবা। যেমন কানের পেশি, যেটা কানের লতি বলি আমরা, কানের পেশি, পিনিয়াল গ্রন্থি, এগুলো হলো নিষ্ক্রিয় অঙ্গ। তারপর হলো কককিক্স, দেহের লোম, তারপর হলো থাইমাস, তারপর হলো টনসিল,
তারপর হলো পুরুষের স্তন, উদরীয় পেশি, আরো পাবা, আরো কুছলে আরো পাবা, ঠিক আছে, শুধু নামগুলো মনে রাখবা। তারপর হলো আক্কেল দাঁত, আমার এই কয়টা খেয়াল আছে, বইয়ে হয়তো আরো আছে। এগুলো হলো কি নিষ্ক্রিয় অঙ্গ। এবার আসি নিষ্ক্রিয় অঙ্গের পরে, এগুলোর কোনো কাজ নেই আর কি। সমস্ত অঙ্গ জিনিসটা কি? সমস্ত অঙ্গ হলো কার সাথে কার কোনটা মিল আছে আর কি, ঠিক আছে। যেমন সমস্ত অঙ্গ মানে কি? আচ্ছা, এটা হলো গঠনের দিক থেকে যদি একই রকম হয়, গঠনের দিক থেকে যদি কি হয়, একই রকম হয়, সেটাকে বলা হয় কি সমস্ত অঙ্গ, ঠিক আছে। লিখতেছো তোমরা? আচ্ছা, তোমাদের ক্লাসগুলো হয়তো একটু লেন্দি হচ্ছে আমি জানি, কিন্তু আসলে কিছু করার নাই, শেষ তো করতে হবে। শেষ না করলে আসলে পরীক্ষা চলে আসবে, ঠিক আছে। অন্যান্য কোচিং এ তো আরো বেশি পড়া দেয়, আমি যদি ভুল না করি। পাখি এবং পাখি এবং বাদুড়ের ডানা, ঠিক আছে, এই দুইটা হলো কি সমস্ত অঙ্গ। আচ্ছা, খিদা লাগলে খেয়ে ফেলো, কেউ তো দেখতেছে না এখানে। তারপরে হলো ঘোড়া বা বিড়ালের, ঘোড়া বা বিড়ালের যে সামনের পা, ঘোড়া বা বিড়ালের সামনের পা, এগুলো হলো সমস্ত অঙ্গ। তারপর হলো মানুষের হাত, দুই পাশের হাত কিন্তু গঠনের দিক থেকে একই রকম, মানুষের দুই হাত। মানুষের তো যেগুলো দুইটা দুইটা করে, এগুলো সবগুলো কি সমস্ত অঙ্গ, ঠিক আছে। মানুষের হাত পা এগুলো হলো আসলে কি সমস্ত অঙ্গ। এবার আসি আমরা সমবৃত্তীয় অঙ্গ, যদি কাজের দিক থেকে কি ধরনের হয়, কাজের দিক থেকে কি ধরনের হলে তখন সেই অঙ্গগুলোকে বলা হয় সমবৃত্তীয় অঙ্গ। তাহলে কাজের দিক থেকে কি ধরনের হলে সেটাকে বলা হয় কি সমবৃত্তীয় অঙ্গ। যেমন পাখির ডানা আর হলো প্রজাপতির ডানা, দুইটারই কাজ হলো কি ওরা, দুইটারই উঠতে সাহায্য করে, গঠন যাই হোক উঠতে সাহায্য করে। সমান সমান নেগার। আচ্ছা, দেখো, এরপরে আসি আহ একটা 2016 বা 17 সালে একটা প্রশ্ন আসছিল যে ফিলোসফিকা জুলজিকা বইটার লেখক কে? ফিলোসফিকা জুলজিকা দুইবার আসছিল, একই পরীক্ষায় দুইবার আসছিল প্রশ্নটা, মানে 2 নাম্বার, খেয়াল রাখিও। যে পারছিল দুইবার, আর যে পারে নাই একবারও পারে নাই। তো এটা আমি ক্লাসে পড়াই দিছিলাম। ফিলোসফিকা জুলজিকা বইটার লেখক হলো ল্যামার্ক। এটা আজমলে ছিল না, তখন আমি ক্লাসে বলছিলাম, ক্লাসে খেয়াল রাখবে, ক্লাসে যেটা বলতে সেটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে, সেটা কোনো বইয়ে পাও না পাও। এখন আসি এই ল্যামার্ক কে, এটা সে হলো বায়োলজি শব্দটার প্রবর্তক, কে হলো এই ল্যামার্ক, ঠিক আছে। আর ল্যামার্কের যে মতবাদ, ল্যামার্কের মতবাদ কোনটা, যে অর্জিত বৈশিষ্ট্যের যে উত্তরাধিকার মতবাদ, সেটা হলো ল্যামার্কের দেওয়া। এই ল্যামার্কের মতবাদ ব্যাখ্যা করেন 4টি সূত্র দিয়ে, 4টি সূত্র দিয়ে ল্যামার্কের মতবাদটা ব্যাখ্যা করেন, যে তার নাম হলো ডটসন, ঠিক আছে, মনে রাখবা। আচ্ছা, তো 4টা সূত্রগুলা কি কি? প্রথম সূত্র হলো পরিবেশের প্রভাব এবং জীবের পরিবর্তন নিয়ে, সরি, প্রথম সূত্রটা হলো বৃদ্ধি নিয়ে, দ্বিতীয় সূত্রটা হলো তোমার পরিবেশের প্রভাব এবং জীবের পরিবর্তন নিয়ে, তৃতীয় সূত্রটা হলো ব্যবহার এবং অব্যবহার নিয়ে, 4 নাম্বার সূত্রটা হলো অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার নিয়ে। টোটাল 4টা সূত্র দিয়ে ডটসন হলো ল্যামার্কের মতবাদকে কি করছেন, ব্যাখ্যা করছেন। এখন প্রাকৃতিক নির্বাচন মতবাদ কে দিয়েছেন আমরা জানি, ডারউইন। এই ডারউইনের এই মতবাদটা যে বইয়ের মধ্যে লেখা ছিল তার নাম হলো অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন গ্রন্থ। আশা করি বইটার নাম ঠিক আছে, অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন গ্রন্থ। এই গ্রন্থ হলো ডারউইনের যে প্রাকৃতিক নির্বাচন মতবাদ সেটার ব্যাখ্যা ছিল। এখন আসি আমরা বিভিন্ন প্রাণীর হৃৎপিণ্ডে কয়টা প্রকোষ্ঠ আছে? আচ্ছা বলতো, মাছের হৃৎপিণ্ডে কয়টা প্রকোষ্ঠ আছে? রুই মাছ 2টা প্রকোষ্ঠ, ঠিক না? মাছের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ কয়টা? 2টা। ব্যাঙের হৃৎপিণ্ডে কয়টা প্রকোষ্ঠ আছে? 3টা, সাবাস। সরীসৃপের সরীসৃপের কয়টি প্রকোষ্ঠ আছে? 4টি। আচ্ছা, পাখির কয়টা প্রকোষ্ঠ আছে? পাখির হলো 4টি। স্তন্যপায়ীদের কয়টা প্রকোষ্ঠ আছে? স্তন্যপায়ীদের কয়টা প্রকোষ্ঠ আছে? 4টি। তাহলে যেমন মানুষের হলো 4টি প্রকোষ্ঠ আছে হৃৎপিণ্ডে।
পাখিরা মহামান্বিত সরীসৃপ, এই কথাটা কে বলছে বলতো? এই যে পাখিরা মহিমান্বিত সরীসৃপ, এই কথাটা কে বলছে? এই কথাটা বলছে হাক্সলে। পাখিরা কি মহিমান্বিত সরীসৃপ, এটা বলছে কে? হাক্সলে। আচ্ছা, এখন আসি আমরা আর্কিওপটেরিক্স যে সরীসৃপ, এগুলা চেনার উপায় কি? আর্কিওপটেরিক্স সরীসৃপ গুলা চেনার উপায় হলো, এগুলা চোয়ালে হলো দাঁত থাকবে, তারপর হলো কশেরুকা থাকবে 20টার মতো, আর ডানার মধ্যে কি থাকবে? নখ নখ থাকবে, ঠিক আছে? অর্থাৎ নখর ডানা, ডানায় কি থাকবে? নখর থাকবে, ঠিক আছে? এগুলো হলো সরীসৃপ। আর আর্কিওপটেরিক্স এর পাখি যেগুলা, আর্কিওপটেরিক্স এর যে পাখিগুলার বৈশিষ্ট্য কি? এগুলো হলো দেহ পালক থাকবে, একদম দেহ পুরা পালকে আবৃত থাকবে। তারপরে হলো তোমার ক্লেভিকল দুইটা মিলে, দুই পাশের ক্লেভিকল মিলে গঠনটা কি হবে? ভি আকৃতির। দুই পাশের ক্লেভিকলটা মিলে কি আকৃতির গঠন তৈরি করে? ভি আকৃতির গঠন তৈরি করে, যেটাকে বলা হয় ফার্কুলা, যেটাকে বলা হয় ফার্কুলা। তাহলে ভি আকৃতির গঠন তৈরি করে। এই চ্যাপ্টারটা, এই অংশটুকু অনেকেরই পড়া নাই, এজন্য হয়তো নতুন লাগতে পারে। জীবন্ত জীবাশ্ম, এই চ্যাপ্টারে যে জায়গায় জীবন্ত জীবাশ্মের নাম পাবা মুখস্থ করে ফেলবা। আমি কয়েকটা উদাহরণ বলতেছি, যেমন হলো ধরো প্ল্যাটিপাস। প্ল্যাটিপাসটা হলো তোমার একটা হলো লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম। তারপর হলো লিমোলাস, তারপর হলো টেরিপেটাস, তারপর হলো লেটিমারিয়া, আর হলো স্ফেনোডন। এগুলো হলো তোমার কি? জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল, ঠিক আছে? ওগুলো আছে, সাইকাস তো আছে অবশ্যই, উদ্ভিদ বিজ্ঞানে তুমি পাবা এটা। পরীক্ষায় একটা প্রশ্ন খুব বেশি আসবে, সেটা হলো বিবর্তনের জনক বলা হয় কাকে? বিবর্তনের জনককে? এমপেডোক্লিস। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিবর্তনের জনককে। পৃথিবীকে 6টা প্রাণী ভৌগোলিক অঞ্চলে বিভক্ত করছেন কে? 6টা প্রাণী ভৌগোলিক অঞ্চলে বিভক্ত করছেন কে? ওয়ালেস। ওয়ালেস, ঠিক আছে? আচ্ছা, এখন একটা চার্ট আছে বইয়ের মধ্যে, তোমরা চার্টটা দেখবা, ওই চার্টে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে এবং এগুলো খুব ভালো করে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আমি একটু বইটা খুলি, চার্টটা কত নম্বর পেজে? এটা হলো নতুন বইয়ের 394 পেজে, দেখবা। এই চার্টের মধ্যে দেখা আছে কি বিভিন্ন ধরনের পিরিয়ড আছে, ইপোক আছে, কত বছর পূর্বে আছে, প্রধান প্রাণী কি, এগুলা প্রশ্ন আছে, ঠিক আছে? তো এখানে প্রথম প্রশ্ন যেটা, সেটা হলো তোমার মানুষের উদ্ভব হয়, ওই চার্টটা সবাই খুলো এবং আনসার গুলা খুঁজে বের করো, ওই শব্দগুলা দাগাও। মানুষের উদ্ভব হয় কোন যুগে? দেখো, মানুষের উদ্ভব হয় কোন যুগে? পাইছো? এটা হলো প্লিওসিন। এটা কি? প্লিওসিন। প্লিওসিন শব্দটা দেখো, প্লিওসিন মানুষের উদ্ভব হয়, প্লিওসিন উপযুগে, ইপোক বলা হয়, ইপোক বা উপযুগে, এটা হলো মানুষের উদ্ভব হয়। তারপর হলো স্তন্যপায়ী। স্তন্যপায়ী প্রাণীদের প্রাধান্য দেখা যায় কোন যুগে? এটা হলো মায়োসিন। মায়োসিন যুগে। সাল লাগবে না, কত বছর এগুলো লাগবে না, মায়োসিন যুগে। আচ্ছা, আমি লিখে দিচ্ছি, দেখো। ডাইনোসর, ডাইনোসর পাওয়া যায় বা ডাইনোসরের আবির্ভাব, ডাইনোসরের আবির্ভাব, আবির্ভাব হয়েছে কোন যুগে? সেটা হলো ডেভোনিয়ান। দেখো, ডেভোনিয়ান পাইছো কিনা? সরি, ডাইনোসরের আবির্ভাব ডেভোনিয়ান যুগে না, ডাইনোসরের আবির্ভাব হয়েছে তোমার ট্রায়াসিক যুগে। সরি, ট্রায়াসিক যুগ, ভুল বলছি, ট্রায়াসিক যুগ হবে। আর তোমার উভচরের আবির্ভাব হয়েছে, উভচরের জুরাসিক হলো তোমার, এটা নাম, এই সময় হলো তারা, ঠিক আছে, ওটাও আছে, ওটা হলো ওই সময় তারা প্রাধান্য পাইছিল। আর উভচরের আবির্ভাব হয় হলো তোমার ডেভোনিয়ান যুগে, ঠিক আছে? আর মাছের মাছের উদ্ভব হয়, মাছের উদ্ভব হয় আর্ডোভিসিয়ান যুগে। এগুলো লিখে ফেলো একটু, কোনগুলা কি পাবা না আবার
আর্ডোভিসিয়ান যুগে। তারপর হলো জীবাশ্ম, জীবাশ্ম পাওয়া যায় নাই বা জীবাশ্ম নাই কোন যুগের, কোন যুগের কোনো জীবাশ্ম নাই? আর্কিওজয়িক। তোমরা এই চার্ট থেকে কি কি পূর্বাহ নাও বুঝতে পারো। তারপর হলো আদি প্রাণী বা আদ্য প্রাণী পাওয়া যায় প্রোটেরোজয়িক মহাযুগে। প্রোটেরোজয়িক, প্রোটেরোজয়িক মহাযুগে হলো পাওয়া যায় আদ্য প্রাণী। মনে থাকবে জিনিসটা। এবার আসি সরীসৃপ। সরীসৃপের যুগ কোনটা? একটু আগে মনে হয় বললাম মেসোজয়িক যুগ। আর স্তন্যপায়ীর যুগ বলা হয় কোনটাকে? এগুলো আগে ভালো করে শিখবা, যেগুলো লিখে দিচ্ছি, বাকি তুমি তোমার ইচ্ছা মতো যত বেশি পড়তে পারো ভালো। আর উভচরদের যুগ বলা হয় কোনটাকে? পেলিওজয়িক, পেলিওজয়িক যুগ। ঠিক আছে, কোনটার যুগ কি নামে পরিচিত মনে থাকবে। এবার খেয়াল থাকবে এতটুকু তোমাদের,